আসসালামু আলাইকুম সবাইকে। আবারও চলে আসলাম মার্কেটিং এর ক্লাস নিয়ে। আজকে পড়াবো মার্কেটিং এর সেকেন্ড লেকচার। তার আগেই আমার পরিচয়টা দিয়ে নেওয়াটা দরকার, কারণ অনেক নতুন স্টুডেন্ট আমাদের প্রিমিয়ার ব্যাচে ভর্তি হয়েছে। তারা অনেকেই আমার ক্লাস করেছে, ইউটিউবে ফ্রি ক্লাস করেছে, আবার অনেকেই আমার পরিচয় সম্পর্কে জানে, অনেকেই জানে না। তো আমার পরিচয়টা প্রথমে দিয়ে নেই। আমি ইপসিতা নওরিন অর্ণা, বর্তমানে ফিলিংস পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে আপনাদের মার্কেটিং ইনস্ট্রাক্টর হিসাবে। মার্কেটিং রিলেটেড যে কোনো সমস্যায় আমি আপনাদের সাথে থাকবো এবং এগুলো সমাধান করার চেষ্টা করব। আজকে মূলত আমি সেকেন্ড লেকচারটা নিয়ে কথা বলবো। আমাদের প্রথম যে লেকচারটা সেটার ভিডিও অলরেডি আপলোড হয়ে গিয়েছে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। এটা নিয়ে আমাদের একটা লাইভ ক্লাসও হয়েছে জুমে, বুধবার একটা লাইভ সেশন নিয়েছি। এখানে অনেক প্রবলেম ছিল আপনাদের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে। একজন বলছিলেন যে বিসিজি ম্যাট্রিক্স নিয়ে সমস্যা। তো এগুলা আমি তখন যদিও বুঝিয়ে দিয়েছি, তারপরও আজকের ক্লাসটিতে আমরা আরো আলোচনা করব সেকেন্ড চ্যাপ্টার নিয়ে, কারণ সেকেন্ড চ্যাপ্টারটা কিন্তু একটু অন্যরকম ভাবে ইম্পর্টেন্ট। আসলে সেকেন্ড চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারটা তো কখনো আমাদের এসএসসি লেভেলে পড়ানো হয় না। তো এইচএসসি তে যেহেতু এই চ্যাপ্টারটা থাকে না, তাই এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের দেখা গেছে যে আমাদের বর্তমান যে আমরা অ্যাডমিশনের স্টুডেন্ট, আমাদের কিন্তু অনেক বেশি দরকার পড়বে। আর একদম নতুন একটা চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার দেখে আমাদের বুঝতে অনেক রকমের সমস্যা হয়, অনেক রকমের ভুল ভ্রান্তি থেকে থাকে। তাই আমার মনে হয় যে আজকের ক্লাসটা করার পর ব্যাপারটা তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এইটা নিয়ে ইউটিউবে একটা ক্লাস আছে, সেকেন্ড লেকচারটা ইউটিউবেও দেয়া আছে। সেটা হচ্ছে বোর্ডে লিখেছিলাম, বোর্ডে করিয়ে একটা ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসটাও কিন্তু তোমরা দেখবা। যত বেশি ক্লাস দেখবা, ক্লাস করবা, তত বেশি নিজেকে বুঝতে পারবা, নিজের ভুলগুলো ধরতে পারবা। কেমন? তো আর কথা না বাড়িয়ে লেকচারটা শুরু করছি। সেকেন্ড লেকচারের বিষয়বস্তু হচ্ছে কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনা। তো কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনা বলতে আমরা কি বুঝি? কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনা হলো একটা মাধ্যম, যার মাধ্যমে আমরা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠানের লক্ষ্য এবং সামর্থ্যের সাথে পরিবর্তনশীল বাজার সুযোগগুলোকে কাজে লাগাই। ঠিক আছে, অর্থাৎ প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন করার জন্য আমরা যখন পরিবর্তনশীল বাজার সুযোগগুলোকে কাজে লাগাবো, তখন কিসের মাধ্যমে কাজে লাগাবো? কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনার মাধ্যমে। ঠিক আছে, এবং এই পরিকল্পনাগুলো একটা হচ্ছে সেতু বন্ধনকারী হিসেবে কাজ করে আমাদের একটা প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্যের সাথে বাজারের পরিবর্তনশীল সুযোগ সুবিধাগুলো সেতু বন্ধন হিসাবেও কাজ করে। তাহলে দেখো, কৌশলগত পরিকল্পনা হচ্ছে একটি দীর্ঘমেয়াদী পন্থা। এগুলো যে একদম মানে আজকে ভাবলাম আজকে করে ফেললাম এমন না, অনেক দীর্ঘদিন ধরে মার্কেট রিসার্চ করার পর একটা কোম্পানি কিন্তু তার কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনাগুলোকে রেডি করে এবং এটাকে দীর্ঘদিন মানে দীর্ঘদিন ধরে মার্কেট অ্যানালাইসিস করার পর তারা এমন একটা ডিসিশন নেয় এবং এটাকে তারা পার্সিউ করতে থাকে। ওকে, এখন দেখো কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনার কিছু পদক্ষেপ এখানে দেয়া আছে। আচ্ছা, কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনার পদক্ষেপ হচ্ছে এখানে দেওয়া। ফার্স্ট অফ অল, কোম্পানির মিশন। কোম্পানির মিশন কি এটা আমাকে জানতে হবে। মিশনের সাথে আমাকে জানতে, মিশনকে যখন আমরা নির্ধারণ অলরেডি করে ফেলবো, তখন আমাদেরকে ওই মিশনটাকে অর্জন করার জন্য কিছু লক্ষ্য এবং কিছু উদ্দেশ্যকে আমাদের মানে বানাতে হবে। কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য যেগুলোকে দিয়ে আমরা মিশনে পৌঁছাতে পারবো, এমন কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের তৈরি করতে হবে। ধাপে ধাপেই তো আমরা মিশনের দিকে আগাবো, রাইট? তারপর আসছে ব্যবসায় খাতের নকশা। ব্যবসায় খাতের নকশা বলতে এমন এমন বোঝাচ্ছে যে তোমার তোমার যে হচ্ছে একটা কোম্পানি যে একটা পণ্য নিয়েই বিজনেস করছে তা কিন্তু না, তার কিন্তু আরো অনেক ধরনের পণ্য বা আরো অনেক ধরনের প্রোডাক্ট থাকছে। তো সেই প্রোডাক্টটাকে আমরা এক একটা প্রোডাক্টকে আমরা বলছি এক একটা ব্যবসায় খাত। তো এই যে ব্যবসায় খাতগুলো রয়েছে, কোন খাতে বিনিয়োগ করা আমার জন্য লাভজনক হবে, কোন খাতটাকে আমাকে বিক্রি করে দেওয়া উচিত, বা কোন খাতটাকে আমি হারভেস্ট করবো, এগুলো কিন্তু আমাকে জানতে হবে। এগুলো জানার জন্য আমাকে জানতে হবে ব্যবসায় খাতের নকশা কিভাবে করব, এটা নিয়েও আলোচনা করব। তার পাশাপাশি দেখছো বাজারজাতকরণ ও অন্যান্য কার্যভিত্তিক কৌশলের পরিকল্পনা প্রণয়ন। বাজারজাতকরণের যে কার্যাবলীগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ঠিক লেকচার 4 আমরা এটা জানবো। তো এটা মূলত একটা ব্যাপার যে প্রথমে কোম্পানির মিশনটাকে রেডি করতে হবে, যেটা আমার কোম্পানির মিশন। তারপরে সেই মিশনটা অর্জনের জন্য কিছু লক্ষ্য এবং কিছু উদ্দেশ্য প্রয়োজন হবে। তারপর আমাকে যেটা করতে হবে, ব্যবসায় খাত, যে আমার যতগুলো ব্যবসায় খাত রয়েছে এগুলো বিশ্লেষণ করতে হবে এবং এদের জন্য নকশা প্রণয়ন করতে হবে।
কেমন? এই হচ্ছে ওভারঅল বিষয়গুলো। তারপর কিন্তু বাজারজাতকরণের অন্যান্য কার্যাবলীর সাথে এই পরিকল্পনাগুলো সমন্বয় করে আমি কিছু কৌশল অবলম্বন করব। আচ্ছা, এখন চলে আসছি মিশনের ক্ষেত্রে। মিশন কাকে বলে? প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যের আনুষ্ঠানিক বিবৃতি যা বৃহত্তর পরিবেশে প্রতিষ্ঠানটি অর্জন করতে চায় তার দিক নির্দেশনা প্রদান করে, তাকে বলে মিশন। আচ্ছা, তো মিশনের সংজ্ঞাটা কিন্তু আমরা পড়লাম, কিন্তু আমাকে জানতে হবে যে মিশনের উদাহরণটা কেমন হতে পারে। আচ্ছা, মিশনের উদাহরণ হচ্ছে আমাদের পদ্মা সেতু নির্মাণটা। আমাদের পদ্মা সেতু নির্মাণ করব, এটা ছিল আমাদের মিশন। ঠিক আছে, পদ্মা সেতু নির্মাণটা ছিল আমাদের জন্য একটা মিশন। আবার দেখো, মিশনের কিন্তু নির্দিষ্ট কোনো সময়সীমা নাই। মিশন কিন্তু আগে থেকে বলে দেওয়া যায় না যে এই সময়ের মধ্যে আমাকে এটা কমপ্লিট করব, এটা বলে দেওয়া যায় না। আর মিশন একটাই হয়, মিশন বারবার পরিমাপ, মানে মিশন কখনো পরিমাপযোগ্য না। আর মিশন বারবার পরিবর্তিত হয় না। উদ্দেশ্য কিন্তু বারবার পরিবর্তন হতে পারে, কিন্তু মিশন বারবার পরিবর্তিত হয় না। আর একটি কৌশলগত ব্যবসায় এককের একটি মাত্র মিশন থাকে। ঠিক আছে, মিশন আমি যেটা বলেছি, মিশন পরিমাপযোগ্য নয়, কিন্তু মিশন সাধারণত একটিই থাকে, একটির বেশি অধিক মিশন কিন্তু থাকে না। কিন্তু তোমরা সেম ভাবে যখন উদ্দেশ্যের কাছে যাবা, দেখবা উদ্দেশ্য আর মিশনের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে। বেসিক পার্থক্যটা কেমন? প্রতিষ্ঠান যা অর্জন করতে চায় তাকে উদ্দেশ্য বলে, ঠিক আছে, কিন্তু উদ্দেশ্যের কিন্তু নির্দিষ্ট সময়সীমা আছে। মিশনের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু উদ্দেশ্যের ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে হয়। এবং উদ্দেশ্য কিন্তু পরিমাপযোগ্য, উদ্দেশ্য বারবার পরিবর্তিত হয়, এবং একটি কৌশলগত ব্যবসায় এককের অনেকগুলো উদ্দেশ্য থাকতে পারে। আচ্ছা, আমরা মিশনের একটা উদাহরণ পড়ছি। মিশনের উদাহরণ হচ্ছে পদ্মা সেতু নির্মাণ করতে চাচ্ছি আমরা, এটাই হচ্ছে আমাদের মিশন। তো আমার উদ্দেশ্যটা কি? পদ্মা সেতু বানাতে গেলে আমাকে কি করতে হবে? পদ্মা সেতু বানাতে চাই এটা চিন্তা করে বসে থাকলে তো হবে না। এটার পাশাপাশি আমাকে যেটা করতে হবে, আমার হচ্ছে ইঞ্জিনিয়ার লাগবে, ইট সিমেন্ট বালু এগুলো তো সব লাগবেই। তো উদ্দেশ্য কোনটা? উদ্দেশ্য হচ্ছে পদ্মা সেতু বানাতে আমি যে এক একটা স্প্যান বসাচ্ছি না পদ্মা সেতু, এক একটা স্প্যান হচ্ছে আমাদের উদ্দেশ্য। পদ্মা সেতুটা হচ্ছে আমাদের মিশন, আর প্রত্যেকটা স্প্যান হচ্ছে একটি একটি উদ্দেশ্য। কেমন? এই জন্যই বলা হচ্ছে যে একটা কৌশলগত ব্যবসায় এককের অনেকগুলো উদ্দেশ্য থাকতে পারে। কেমন? এখন দেখতে পাচ্ছ তোমরা যে পদ্মা সেতুর কিন্তু অলমোস্ট হয়ে গেছে, আর মনে হয় একটা না দুইটা স্প্যান বসানো বাকি আছে। আবার ছাদে ওঠার সাথেও কিন্তু তোমরা উদ্দেশ্য এবং মিশনের তুলনা দিতে পারো। ছাদে উঠবো আমরা, ছাদে উঠাটা হচ্ছে আমাদের জন্য মিশন। আর ছাদে উঠার জন্য যে প্রত্যেকটা সিঁড়ি ধাপে 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 ক্রস করে যাচ্ছি, এটা কিন্তু আমাদের জন্য উদ্দেশ্য, তাই না? তো খুব সুন্দরভাবে ছোটখাটো উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। তো পড়ানোর পাশাপাশি একটা কথা বলে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু এবার রিজন অ্যাড হয়েছে, এমনও হতে পারে তোমাদের এমন প্রশ্ন আসলো যে মিশন এবং উদ্দেশ্যের পার্থক্য লেখো। তার জন্যই কিন্তু আমি খুব সুন্দর করে বৈশিষ্ট্য আকারে তোমাদের স্লাইডটা রেডি করেছি, যেন স্লাইডটা একবার পড়লেই তোমরা মিশন এবং উদ্দেশ্যের পার্থক্যগুলো, বেসিক পার্থক্যগুলো, অন্তত 4 থেকে 5টা পার্থক্য যেন তোমরা লিখতে পারো, এইভাবে কিন্তু আমি স্লাইডটা তৈরি করেছি। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা আসলে তোমাদের অবশ্যই অবশ্যই পারা উচিত। আচ্ছা, এবার আসছে হচ্ছে বাজার পোর্টফোলিও বা ব্যবসায় খাত। আচ্ছা, ব্যবসায় খাত জিনিসটা কি? যে সকল পণ্য ও সেবা নিয়ে ব্যবসা গঠিত হয় তাদের সমষ্টিকে বলে বাজার পোর্টফোলিও বা ব্যবসায় খাত। এটাকে যদি আমি উদাহরণের মাধ্যমে বুঝাই, আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যেটা আছে, আকিজ গ্রুপ, তারা কি শুধু বিড়ি বিক্রি করে? তোমরা বলো। তোমার কি মনে হয় যে আকিজ গ্রুপ এত বড় একটা প্রতিষ্ঠান, এরা কি শুধু বিড়ি বিক্রি করছে? বিড়ি ছাড়া আর কিছু বিক্রি করে না? আর আর কিছু বানায় না? এদের আর কোনো প্রোডাক্ট নাই? আরো কিন্তু অনেক প্রোডাক্ট আছে, যেমন মোজো। মোজো কিন্তু আকিজ গ্রুপের। তারপরে ক্লেমন, ক্লেমন একটা ড্রিঙ্কস, তোমরা হয়তো বা খেয়েছো, না খেলেও হয়তো বা বাজারে দেখেছো, মার্কেট শপে দেখেছো, ক্লেমনটাও কিন্তু আকিজ গ্রুপের। তারপর হচ্ছে স্পা পানি, স্পা পানি, ক্লেমন, মোজো, ঠিক আছে, এগুলো কিন্তু সব আকিজ গ্রুপের। ঠিক আছে, তো দেখো তারা বিড়ি বিক্রি করার পাশাপাশি কিন্তু, আকিজ বিড়ি বিক্রি করার পাশাপাশি কিন্তু তারা মোজো, তারপরে ক্লেমন, পানি, এগুলো সব বিক্রি করছে। তো তিনটা কিন্তু আলাদা রকমের। মোজো আর ক্লেমন ড্রিঙ্কস ঠিক আছে মানলাম, পানীয় ড্রিঙ্কস মানলাম, কিন্তু তোমার সিগারেটের মানে বিড়িটা কিন্তু একদম আলাদা একটা টপিক। এই সবগুলোই হচ্ছে এক একটা ব্যবসায় খাত। মোজো একটা ব্যবসায় খাত, ক্লেমন একটা ব্যবসায় খাত, পানি একটা ব্যবসায় খাত, এবং বিড়ি আরেকটা ব্যবসায় খাত। ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে ব্যবসায় খাত। তার মানে বুঝতেই পারছো, একটা কোম্পানি যে সকল পণ্য বা সেবা নিয়ে ব্যবসা করে তাদের সমষ্টিকে বলা হচ্ছে বাজার পোর্টফোলিও বা ব্যবসায় খাত। ঠিক আছে, আচ্ছা, তারপর আরেকটা উদাহরণ দিই আমার বাস্তব জীবন থেকে। কমার্স কলেজের সামনে বেশ কিছু স্ট্রিট ফুড পাওয়া যায়, আমি ওখানে মাঝে মাঝে যেতাম। শাহী মুড়ি নামে একটা দোকান ছিল, ওখানে আমি মুড়ি খেতাম।
তো লকডাউনের বেশ কিছুদিন পর যখন আবার অনেকদিন পর বের হলাম, হওয়ার পর আমি দেখলাম যে শাহী মুড়ির ঠিক পাশের দোকানেতে দেখলাম যে খেতা পুরি বা আদার্স ছোট ছোট পুরিগুলো থাকে বা চাপ গুলো থাকে এগুলো বিক্রি করছে। তা আমি ভাবলাম যে নতুন হয়তো দোকান হয়েছে, নতুন দোকান। কিন্তু ওখানে গিয়ে দেখলাম ওখানকার ওয়েটাররাই, মানে ওখানকার যারা ফুড সার্ভ করছে তারা কিন্তু শাহী মুড়ি ভর্তার ওয়েটার। তার মানে বুঝতে পারলাম যে শাহী মুড়ি ভর্তারে আরেকটা ব্রাঞ্চ হচ্ছে এটা। একই নামে থাকতে হবে এমন কোনো কথা নেই, হয়তোবা একই মালিক একজন, কিন্তু দোকান দুইটা, ভিন্ন ভিন্ন দোকান, ঠিক আছে। মানে তারা এরা হচ্ছে বাজার পোর্টফোলিও দুইটা খাত, একটা হচ্ছে ওই কোম্পানির জন্য, মানে ওই যে মুড়ি বিজনেস করছে বা খেতাপুরি বানাচ্ছে ওদের জন্য একটা খাত হচ্ছে তোমার হচ্ছে মুড়ি একটা খাত, আর আরেকটা খাত হচ্ছে খেতাপুরি বা তোমার চাপের যে খাতটা সেটা। দুইটা দোকান, দুইটা ব্যবসা, দুইটা খাত, ঠিক আছে। এটাই কিন্তু বাজার পোর্টফোলিও। এখন দেখো কোম্পানি কোন খাতে বেশি বিনিয়োগ করবে এবং কোন খাতে কম বিনিয়োগ করবে বা কোন খাতে বিনিয়োগ করবেই না তা জানতে পারা যায় বাজার পোর্টফোলিও বা বিজনেস পোর্টফোলিওর মাধ্যমে, ঠিক আছে। তো ব্যবসায় খাত বিশ্লেষণে অবশ্যই বর্তমান খাতগুলো বিশ্লেষণ করতে হবে এবং ভবিষ্যৎ খাতগুলো চিহ্নিত করতে হবে। বর্তমান খাতগুলো বিশ্লেষণ করার অনেক উপায় আছে, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় উপায় হচ্ছে বিসিজি ম্যাট্রিক্স। বিসিজি ম্যাট্রিক্স এর আরো কিছু নাম রয়েছে, যেটা হচ্ছে প্রবৃদ্ধি শেয়ার ম্যাট্রিক্স বা গ্রোথ শেয়ার ম্যাট্রিক্স বা বোস্টন কনসাল্টিং গ্রুপ ম্যাট্রিক্স। কেমন? তো বিসিজি ম্যাট্রিক্সটা হচ্ছে ব্যবসায় খাত বিশ্লেষণের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। আচ্ছা, বিসিজি ম্যাট্রিক্স নিয়ে অনেকেরই সমস্যা আছে, কারণ এটা একেবারে নতুন একটা টপিক, এটা কিন্তু আগে আমরা কখনো পড়িনি। এই কারণে অনেকেই কিন্তু এটা নিয়ে বেশ প্রবলেম ফেস করছে। যেমন আমি দেখলাম বুধবারে আমার যে লাইভ ক্লাসটা হয়েছিল সেখানে একজন ভাইয়া আমাকে জিজ্ঞাসা করছিলেন বিসিজি ম্যাট্রিক্স নিয়ে। তো আমি তাকে তখন বুঝিয়ে দিয়েছি, আরেকবার যখন আমার ক্লাসটা সে দেখবে আমার মনে হয় আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই স্লাইডটাতে হচ্ছে আমার মেইনলি বিসিজি ম্যাট্রিক্স নিয়ে কিছু বৈশিষ্ট্য দেয়া আছে। যেমন দেখো, কৌশলগত ব্যবসায় একক মূল্যায়নের জনপ্রিয় পদ্ধতি বা মডেল হচ্ছে বোস্টন কনসাল্টিং গ্রুপ বা বিসিজি অ্যাপ্রোচ। বিসিজি এর ফুল ফর্ম তাহলে আমরা কি জানতে পারছি? বোস্টন কনসাল্টিং গ্রুপ। আচ্ছা, তো বোস্টন কনসাল্টিং গ্রুপের প্রতিষ্ঠাতাকে? ব্রুস ডোলেন হেন্ডারসন। ওকে, ইনি হচ্ছেন প্রতিষ্ঠাতা। একটুখানি হাইলাইট করে দিই তোমাদের জন্য, ব্রুস ডোলেন হেন্ডারসন, ঠিক আছে। ইনি হচ্ছে বোস্টন কনসাল্টিং গ্রুপের প্রতিষ্ঠাতা। বিসিজি ম্যাট্রিক্স এর উলম্ব অক্ষ। আচ্ছা, এখন কিন্তু আমাদের একটু গ্রাফে চলে যেতে হবে। উলম্ব অক্ষ এবং আনুভূমিক অক্ষ। উলম্ব অক্ষ মানে ভার্টিক্যাল এক্সিস, অর্থাৎ লম্ব যে অক্ষটা থাকছে এটা হচ্ছে উলম্ব অক্ষ, আর হরাইজন্টাল এক্সিস হচ্ছে এইভাবে যে অক্ষটা থাকছে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ওয়াই অক্ষ, আর এটাকে আমরা বলছি এক্স অক্ষ, রাইট? তো এটাই হচ্ছে বিষয়টা, যে বিসিজি ম্যাট্রিক্স এর উলম্ব অক্ষে বা ভার্টিক্যাল অ্যাক্সিসে বাজার প্রবৃদ্ধির হার তথা মার্কেট গ্রোথ রেট এবং আনুভূমিক অক্ষে তথা হরাইজন্টাল এক্সিসে তুলনামূলক বাজার শেয়ার বা মার্কেট শেয়ার দেখানো হয়। কেমন? আমরা কি বুঝতে পারছি? এখানে দেখাবো কি বাজার প্রবৃদ্ধির হার এবং এখানে দেখাবো তুলনামূলক বাজার শেয়ার। কেমন? ওকে, তাহলে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডটিতে কিন্তু আমাদের খুব সুন্দর করে একটা গ্রাফের মাধ্যমে বোঝানো হয়েছে বিসিজি ম্যাট্রিক্সটা। দেখো, বাজার প্রবৃদ্ধির হার দ্বারা বাজার আকর্ষণীয়তা বা মার্কেট অ্যাট্রাকটিভনেস এবং তুলনামূলক বাজার শেয়ার দ্বারা বাজারে কোম্পানির শক্তি বা স্ট্রেংথ ইন দ্য মার্কেট পরিমাপ করা হয়। তো তোমরা হয়তো বা ভাববা যে বাজার প্রবৃদ্ধির হার দ্বারা এবং বাজার শেয়ার দ্বারা কি বোঝাচ্ছে, এই জন্য আমি মূলত লিখে দিয়েছি যে বাজার প্রবৃদ্ধির হার দ্বারা বলছে মার্কেট অ্যাট্রাকটিভনেস এবং তুলনামূলক বাজার শেয়ার দ্বারা বলছে স্ট্রেংথ ইন দ্য মার্কেট। কেমন? এটা কিন্তু খুবই ছোট্ট একটা কনসেপ্ট, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসছি মূল কথায়। বিসিজি শেয়ার ম্যাট্রিক্স কে 4 ভাগে ভাগ করা হয়। একটা খাতা নিবা, সিম্পলি একটা খাতা নিবা, খাতা নিয়ে একটা গ্রাফ আঁকবা, ঠিক এরকম একটা গ্রাফ, এক্স অক্ষ ওয়াই অক্ষ। কেমন? এই গ্রাফের মধ্যে এক্স অক্ষে লিখবা, না সরি এটা তো ওয়াই অক্ষ, রাইট? এক্স অক্ষে লিখবা হচ্ছে, দেখো এক্স অক্ষে কি লিখবা? এক্স অক্ষে লিখবা হচ্ছে তুলনামূলক বাজার শেয়ার, এই অক্ষের নিচে লিখবা তুলনামূলক বাজার শেয়ার, আর ওয়াই অক্ষ যেটা থাকবে ভার্টিক্যাল অ্যাক্সিস সেখানে লিখবা হচ্ছে বাজার প্রবৃদ্ধির হার। এটা লিখবা, লিখার পরে দেখো একটা ভিতরে একটা ঘর আঁকবা, এই গ্রাফটার ভিতরে একটা ঘরের মতো আঁকবা। ঘর আঁকলে প্রথম যে অংশটা থাকছে এখানে হবে স্টার। কেমন? এটা হবে স্টার। তারপরে স্টারের ঠিক ডান পাশে থাকবে হচ্ছে কোয়েশ্চেন মার্কস, রাইট? কোয়েশ্চেন মার্ক থাকবে হচ্ছে স্টারের ঠিক ডান পাশে। ওকে, তারপরে আসছে কি ক্যাশ কাউস। ক্যাশ কাউ কোথায় থাকবে? স্টারের একদম নিচের অংশটা, নিচের যে ভাগটা থাকবে এটা হচ্ছে ক্যাশ কাউস। তারপরে কোয়েশ্চেন মার্কের নিচে থাকবে ডগস। এই যে দেখো এটা হচ্ছে ক্যাশ কাউস আর এটা হচ্ছে ডগস।
ওকে, তারপর আমাদের কাছে কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়ে গেল যে চারটা ভাগ কি কি, স্টার, কোয়েশ্চেন মার্ক, ক্যাশ কাউস এবং ডগস। ওকে, ডান। এবার দেখো, এবার হচ্ছে তোমাকে জানতে হবে যে কোনটা উচ্চ উচ্চ বাজার শেয়ার, কোনটার প্রবৃদ্ধি উচ্চ, এগুলো আমাকে জানতে হবে। তো দেখো স্টারের ঠিক পাশে কোন কালারটা নিব, রেড নেই। ওকে ওকে, দেখো এই যে স্টার, স্টারের ক্ষেত্রে হচ্ছে উচ্চ প্রবৃদ্ধির হার, বাজার প্রবৃদ্ধির হার হচ্ছে উচ্চ এবং তুলনামূলক বাজার শেয়ার উচ্চ। স্টারের ক্ষেত্রে দেখো বাজার প্রবৃদ্ধির হার উচ্চ, বাজার শেয়ারও উচ্চ। কোয়েশ্চেন মার্কের ক্ষেত্রে দেখো বাজার প্রবৃদ্ধির হারটা উচ্চ কিন্তু তুলনামূলক বাজার শেয়ারটা হচ্ছে নিম্ন, বাজার প্রবৃদ্ধির হারটা উচ্চ কিন্তু তুলনামূলক বাজার শেয়ারটা হচ্ছে নিম্ন। আবার ক্যাশ কাউয়ের ক্ষেত্রে দেখো তুলনামূলক বাজার শেয়ারটা হচ্ছে নিম্ন কিন্তু না না সরি, বাজার প্রবৃদ্ধির হারটা হচ্ছে নিম্ন কিন্তু তুলনামূলক বাজার শেয়ারটা হচ্ছে উচ্চ। বুঝতে পারছো তো আমি কিভাবে ম্যাট্রিক্সটাকে দাগাচ্ছি? দাগানো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবা কেন উচ্চ নিম্ন লেখা হয়েছে, এটা বুঝতে পারবা তোমরা। ডগস এর ক্ষেত্রে দুইটাই নিম্ন, দেখো ডগস এর ক্ষেত্রে বাজার প্রবৃদ্ধির হারও নিম্ন এবং তুলনামূলক বাজার শেয়ারটাও কিন্তু নিম্ন। এটাই হচ্ছে মূলত বিষয়টা, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ তোমরা ব্যাপারটা আসলে খুবই ইজি একটা ব্যাপার, আমাদের শুধু জানতে হবে যে কোথায় উচ্চ লিখতে হবে কোথায় নিম্ন লিখতে হবে। তো খুব ইজি একটা ফ্যাক্টর, ফ্যাক্টরটা হচ্ছে এমন, উপরে যেটা থাকবে, উপরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে উচ্চ, নিচের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে নিম্ন। কেমন? আবার তারপরে হচ্ছে তোমার এই সাইডে দেখো, নিচের দিকে দেখো, নিচের দিক থেকে আগে যেটা থাকবে সেটা হবে উচ্চ আর নিচের দিক থেকে পরে যেটা থাকবে সেটা হবে নিম্ন। কেমন? এই হচ্ছে ওভারঅল বিষয়টা। তাহলে এই ম্যাট্রিক্সটা দেখে কিন্তু আমরা ইজিলি বলে দিতে পারি যে স্টার হচ্ছে উচ্চ বাজার শেয়ার এবং উচ্চ প্রবৃদ্ধি সম্পন্ন ব্যবসায়, কোয়েশ্চেন মার্ক হচ্ছে উচ্চ বাজার প্রবৃদ্ধির হার এবং নিম্ন বাজার শেয়ার সম্পন্ন ব্যবসায়, ক্যাশ কাউ হচ্ছে নিম্ন বাজার শেয়ার এবং উচ্চ না সরি আবার ভুল বললাম, নিম্ন বাজার প্রবৃদ্ধি এবং উচ্চ বাজার শেয়ার সম্পন্ন ব্যবসায়। ক্যাশ কাউ কি? নিম্ন বাজার প্রবৃদ্ধি এবং উচ্চ বাজার শেয়ার সম্পন্ন ব্যবসায়। আর ডগস হচ্ছে দুইটাই নিম্ন। কেমন? এই হচ্ছে ওভারঅল বিষয়। এখন আমি এটাকে ইরেজ করে দেই তোমাদের সুবিধার্থে, কারণ আরো অনেক কিছু কিছু লিখতে হবে, রাইট? তখন আমাদের আবার কিন্তু এখানে কালার করতে হবে, কারণ এখানে আমাদের স্টার, কোয়েশ্চেন মার্কস, ডগস এগুলোর কিন্তু আমার কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো এখন জানবো। পরবর্তী স্লাইডে দেখো চলে আসছে স্টারের বৈশিষ্ট্য। স্টার জিনিসটা কি? স্টার হচ্ছে একটা ব্যবসায় খাত, ঠিক আছে? একটা ব্যবসায় খাত। তো যে ব্যবসায় খাতের প্রবৃদ্ধিটা উচ্চ এবং উচ্চ শেয়ার সম্পন্ন ব্যবসা, অর্থাৎ উচ্চ প্রবৃদ্ধি এবং উচ্চ মার্কেট শেয়ার, এমন ব্যবসায় হচ্ছে স্টার। তো এই ধরনের ব্যবসায় দ্রুত প্রবৃদ্ধির জন্য ব্যাপক বিনিয়োগ করতে হয়। এরা হচ্ছে বাজার নেতা, বাজারের নেতৃত্ব স্থানীয় অবস্থানে থাকে। কেমন? আর এসব পণ্য বা এসব ব্যবসায়ের প্রবৃদ্ধি একসময় কমে আসে, তখন তারা ক্যাশ কাউতে রূপান্তরিত হয়। আচ্ছা, তো স্টারের একটা উদাহরণ দিই। আমরা তো অনেকেই অনেক ড্রিঙ্কস খাই, রাইট? আমরা কিন্তু বাজারে দেখবা ক্লেমন আছে, লিমু নামে একটা ড্রিঙ্কস আছে, লিমু আছে, মোজো আছে, তারপরে মিরিন্ডা আছে, ফান্টা আছে, তারপরে আর কি কি আছে, 7 আপ আছে, স্প্রাইট আছে, কোক আছে, তাই না? পেপসি আছে। কিন্তু সবগুলোর মধ্যে রাজাকে, কোক পেপসি কিন্তু সবার কাছে সবচেয়ে বেশি ফেভারিট আমার ধারণা মতে। কোক এন্ড পেপসি কিন্তু সবচেয়ে বেশি ফেভারিট সবার কাছে, এবং কোক কিন্তু মার্কেটটাকে এমন ভাবে দখল করেছে যেটা অন্য কোনো প্রোডাক্ট, অন্য কোনো ড্রিঙ্কস কখনোই দখল করতে পারে না, ঠিক আছে? তো অনেক ধরনের ড্রিঙ্কস আছে কিন্তু কোক কিন্তু বাজারে স্টার ব্যবসায় খাত। কোক বা কোকা কোলা, এটা যেটাই বলো সেটা হচ্ছে বাজারে স্টার। তো এই ধরনের যে পণ্যগুলো আছে, স্টার যে পণ্যগুলো বা ব্যবসায় খাতগুলো আছে, তারা কিন্তু একটা বাজারে নেতৃত্ব স্থানীয় অবস্থানে থাকে। এখন কোক কিন্তু আসলে সবগুলা ড্রিঙ্কস এর কিন্তু নেতা, সবার উপরে কিন্তু কোকের অবস্থান, রাইট? এটাকেই বলছেন। দেন লাস্ট লাইনটাকে একটু লক্ষ্য করো, এই ধরনের ব্যবসায়ে প্রবৃদ্ধি একসময় কমে আসে এবং তখন তারা ক্যাশ কাউতে রূপান্তরিত হয়, ঠিক আছে? আচ্ছা, তো প্রবৃদ্ধি একসময় কমে আসে তখন তারা ক্যাশ কাউতে রূপান্তরিত হয়, এই কথার মানে কি? মানেটা খুব সহজ। এই যে দেখো, স্টার যখন প্রবৃদ্ধি যখন কমে আসবে, স্টারে কিন্তু উচ্চ প্রবৃদ্ধি, কিন্তু দেখো ক্যাশ কাউতে প্রবৃদ্ধি নিম্ন, বাজার শেয়ারটা উচ্চ। স্টারের দুটোই উচ্চ, তো সাপোজ স্টারের প্রবৃদ্ধিটা কমে গেল, তখন কি হবে? তখন স্টারটা কিন্তু নেমে ক্যাশ কাউতে পরিণত হবে। বুঝতে পারছো বিষয়টা? যখন দেখবা
যে স্টার যে কোম্পানিটা আছে সে তার পণ্যের মধ্যে কোনো বৈচিত্র্য আনছে না, কোনো চেঞ্জ আনছে না, কোনো মডিফিকেশন আনছে না, তখন এক পর্যায়ে এমন হয় যে তোমার পণ্যটা সম্পর্কে মানুষ একটা আগ্রহ হারিয়ে ফেলে বা সামহাও নতুন কোনো পণ্য এসে ওই জায়গাটা আস্তে আস্তে দখল করতে শুরু করে। তখন কিন্তু স্টার যে প্রোডাক্টটা আছে তার মার্কেট গ্রোথ রেট বা বাজার প্রবৃদ্ধির হারটা কমে আসে। তো স্টারের যখন বাজার প্রবৃদ্ধির হারটা কমে আসে, খুব ইজিলি দেখো ইকুয়েশনটা খুব সহজ, স্টার কিন্তু ফল করে ক্যাশ কাউতে রূপান্তরিত হয়, রাইট? খুবই ইজি একটা ব্যাপার। আচ্ছা, আচ্ছা, তারপরে আসছে ক্যাশ কাউ। ক্যাশ কাউ সম্পর্কে এখন জানবো। নিম্ন প্রবৃদ্ধি এবং উচ্চ বাজার শেয়ার সম্পন্ন ব্যবসায় ক্যাশ কাউটা কিন্তু ঠিক স্টারের নিচে থাকে, তাই না? ক্যাশ কাউটা কিন্তু ঠিক স্টারের নিচে থাকে। এটা হচ্ছে নিম্ন প্রবৃদ্ধি এবং উচ্চ বাজার শেয়ার সম্পন্ন ব্যবসায়। তো এই সকল ব্যবসায় অর্থ বিনিয়োগ করলে বাজার শেয়ার ধরে রাখা যায়। আর ক্যাশ কাউ হচ্ছে নামই তো ক্যাশ কাউ, রাইট? তো আমরা বুঝতে পারছি যে এই ধরনের তোমার ব্যবসায় খাত থেকে প্রচুর পরিমাণে অর্থ আয় করা যায় এবং বিভিন্ন দেনা পরিশোধে বা অন্যান্য ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রেও আমার অনেক সুবিধা পাওয়া যায়। তো ক্যাশ কাউ কোন ধরনের ব্যবসায় খাত? ব্যবসায় খাতে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে চালের আড়ত। চালের আড়ত যারা বিজনেস করে বা চাউলের বিজনেস যারা করে তারা কিন্তু জানে যে এখানে কিন্তু অনেক টাকা পয়সা আসে এই বিজনেস থেকে, রাইট? এখান থেকে কিন্তু অনেক টাকা পয়সা আসে। তো এরা হচ্ছে ক্যাশ কাউ। এখান থেকে তুমি মোটামুটি বিনিয়োগ করলে তুমি বাজার শেয়ারটাকে ধরে রাখতে পারবা। ক্যাশ কাউয়ের ক্ষেত্রে কিন্তু এমনিতে বাজার শেয়ারটা উচ্চ কিন্তু বাজার প্রবৃদ্ধির হারটা নিম্ন, কিন্তু যেহেতু তোমার অনেক বেশি টাকা আসছে তো তুমি এই ব্যবসাটাকে আরো বেশি টিকিয়ে রাখার জন্য, বাজার শেয়ারটাকে ধরে রাখার জন্য অর্থ বিনিয়োগ করতে পারো। এবং এখান থেকে যদি প্রচুর অর্থ আয় হচ্ছে, সেই অর্থ বিনিয়োগ করে তুমি অন্য একটা নতুন বিজনেস করতে পারছো বা তোমার দেনা পরিশোধ করতে পারছো বা কোম্পানির কাজে লাগাতে পারছো, নিজের মুনাফা তো এক্সট্রা হচ্ছেই। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাশ কাউয়ের কিছু বৈশিষ্ট্য। দেন আসছে হচ্ছে কোয়েশ্চেন মার্কস। আচ্ছা, কোয়েশ্চেন মার্ক হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটা অবস্থান। এখানে দেখো উচ্চ প্রবৃদ্ধি এবং নিম্ন বাজার শেয়ার সম্পন্ন ব্যবসায়, এই সকল ব্যবসায় একক বাজারে শেয়ার বৃদ্ধির জন্য প্রচুর নগদ অর্থ বিনিয়োগ করতে চায়। আচ্ছা ঠিক আছে, তো এই ধরনের ব্যবসায় বাজারে যখন বাজার শেয়ারটা বৃদ্ধি করবা, কারণ কোয়েশ্চেন মার্কে কিন্তু বাজার শেয়ারটা নিম্ন থাকে, এরকম ক্ষেত্রে বাজার শেয়ার বৃদ্ধি করতে আমাকে প্রচুর বেশি নগদ অর্থ বিনিয়োগ করতে হবে। তো এক্ষেত্রে একটা কোম্পানিকে ডিসিশন নিতে হবে যে সে এই ব্যবসায়টাকে বিনিয়োগ করবে নাকি প্রতিযোগী কোম্পানির কাছে বিক্রি করে দিবে নাকি ব্যবসা বন্ধ করে দিবে। এটা কিন্তু একজন কোম্পানিকে ডিসাইড করতে হয়। কেন ডিসাইড করতে হয়? কারণ কোয়েশ্চেন মার্ক হচ্ছে খুবই কনফিউশন ক্রিয়েটকারী একটা অবস্থা, খুবই রিস্কি একটা পজিশন। কারণ কোয়েশ্চেন মার্ক থেকে যে প্রোডাক্টটা বর্তমানে কোয়েশ্চেন মার্ক অবস্থানে আছে সেই প্রোডাক্টটা যদি ভালো করে তাহলে সে কি হবে? সে হয়ে যাবে, কোয়েশ্চেন মার্ক যদি ভালো করে সে হয়ে যাবে স্টার, এবং কোয়েশ্চেন মার্ক যদি ফল করে সে হয়ে যাবে ডগস। ঠিক আছে, এখানে দেখো কোম্পানিকে বিবেচনা করতে হবে কোন কোয়েশ্চেন মার্ক ব্যবসায় এককটি স্টারে রূপান্তর করা যাবে এবং কোনটি বাদ দিতে হবে। এটা জানার জন্য কিন্তু আমাকে আবার সেই গ্রাফটাতে চলে আসতে হবে। দেখো কোয়েশ্চেন মার্কটা কিন্তু সবচেয়ে বেশি ভার্নারেবল কন্ডিশনের মধ্যে আছে, কারণ কোয়েশ্চেন মার্কটা যদি ভালো করে, সাপোজ এমন একটা ব্যবসায় খাত যেটাকে তুমি বিনিয়োগ করলে তোমার ভালো হবে। সাপোজ তুমি একটা নতুন ড্রিঙ্কস বিক্রি করছো, মোজোই বিক্রি করছো, সাপোজ তুমি ধরো মোজো বিক্রি করছো। মোজো বিক্রি করার পরে তুমি দেখলা যে তোমার মোজো মানুষ কিনছে বাট অত বেশিও না, মার্কেট তোমার হচ্ছে মার্কেট প্রবৃদ্ধির হারটা বেশি হলো, মার্কেট শেয়ারটা কম। তখন তুমি চিন্তা করলা যে এটাকে যদি আমি আরেকটু ইনভেস্ট করি তাহলে কিন্তু আমার প্রোডাক্টটা মানুষ আরো বেশি পরিমাণে কিনবে। এটা চিন্তা করে তুমি কোয়েশ্চেন মার্কে আরো বেশি ইনভেস্ট করলা। কোয়েশ্চেন মার্ক যে ব্যবসার খাতটা ছিল এখানে তুমি আরো বেশি ইনভেস্ট করলা, রেজাল্টটা কি দাঁড়ায় দেখো। কোয়েশ্চেন মার্কে যদি ভালো হয় তখন সে আলটিমেটলি স্টারে রূপান্তরিত হবে। স্টার তো সবচেয়ে বেস্ট ব্যবসায় খাত, রাইট? তো কোয়েশ্চেন মার্ক যখন ভালো করবে তখন কোয়েশ্চেন মার্ক স্টারে রূপান্তরিত হবে। বাট দেখো কিছু কিছু কোয়েশ্চেন মার্ক এমন থাকে যেগুলো একদমই সম্ভাবনাহীন, এখানে তুমি বিনিয়োগ করেও ভালো কোনো আউটপুট আশা করতে পারো না। তো এইগুলা যদি মানে খারাপ করে তখন এই সমস্ত কোয়েশ্চেন মার্কস আলটিমেটলি ডগস রূপান্তর হবে। আর ডগস কিন্তু সবচেয়ে খারাপ একটা কন্ডিশন, এখানে তোমার না বাজার শেয়ার আছে না প্রবৃদ্ধি আছে, সবকিছুই কিন্তু নিম্ন। আর কোয়েশ্চেন মার্কের ক্ষেত্রে এই জন্য বলা হয় সবচেয়ে রিস্কি কন্ডিশন। এমনও হতে পারে যে বিনিয়োগ বাড়ালে তুমি স্টারে রূপান্তরিত হবে, এমনও হতে পারে যে কোনো লাভ নেই, আলটিমেটলি তুমি ডগস দিয়ে রূপান্তরিত হচ্ছ। ঠিক আছে, এই জন্য কোয়েশ্চেন মার্ককে বলা হচ্ছে সবচেয়ে রিস্কি কন্ডিশন। কেন কোয়েশ্চেন মার্ক স্টার এবং ডগস রূপান্তরিত হয় বিষয়টা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তো খুবই ভালো। আর যদি কোনো রকমের কনফিউশন থেকে থাকে তাহলে কমেন্ট বক্স ওপেন আছে, আমার ইনবক্স ওপেন আছে। যারা আমাদের প্রিমিয়ার ব্যাচে যারা স্টুডেন্ট ভর্তি হয়েছে তারা কিন্তু
মেসেঞ্জারে আমাদের সাথে অ্যাড হয়ে আছো, রাইট? তো মেসেঞ্জারে অ্যাড হয়েও কিন্তু তোমরা আমাকে বলতে পারো যে আপু এটা জিনিস বুঝতে পারছি না, আমাকে আরেকবার বুঝিয়ে দেন। তারপর আমাদের একটা তোমার রিভিউ ক্লাস তো হয় প্রত্যেক বুধবার 2টা থেকে 4টা পর্যন্ত, কিন্তু আমি তোমাদের সাথে জুম লাইভে দেখা করছি, তখন অনেক গল্প করি, অনেক মোটিভেশন হয়তো বা দেই, তাই জানি না কতটুকু দিতে পারি, কিন্তু চেষ্টা করি। তো ওই মুভমেন্টে কিন্তু তোমরা আমাকে বলতে পারো যে আপু বিসিজি ম্যাট্রিক্স নিয়ে এই টপিকটা বুঝতে পারিনি, তো আমাকে কিন্তু তোমরা ইজিলি নক করবা। আর যখন তোমরা ভিডিওটা আমার দেখবা, তোমাদের কাছে রিকোয়েস্ট, খাতা কলম নিয়ে দেখবা, দু একটা কথা নোট করার চেষ্টা করবা। আবার কখনো কখনো যখন কোনো কিছু বুঝতে পারছো না, ওটা খাতায় লিখে রাখবা, লিখে রাখলে এটা মনে থাকবে। আলটিমেটলি তোমার আজকে আমি ক্লাসটা নিচ্ছি, তুমি কালকে দেখছো, দেখার পর বুধবারে তুমি আমাকে কোয়েশ্চেন করবা, ভুলে যাওয়ার চান্স থাকে, রাইট? এই চান্সটা যেন আমি অ্যাভয়েড করতে পারি, এই জন্য আমি তোমাদের বলবো খাতায় সবকিছু লিখে রাখতে, যে কোনো কনফিউশন আছে কিনা বা কোনো কিছু বুঝতে প্রবলেম আছে কিনা, ঠিক আছে? ওকে, তারপর লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে ডগস। ডগস হচ্ছে খুবই ইজি, নিম্ন প্রবৃদ্ধি এবং নিম্ন শেয়ার সম্পন্ন ব্যবসায়। এই ধরনের ব্যবসায় হতে অর্জিত আয় একটা ব্যবসায়কে টিকিয়ে রাখতেই ব্যয় হয়ে যায়, অর্থাৎ এখান থেকে কোনো লাভ আসে না। তাই ডগস যে ব্যবসায় খাতগুলো রয়েছে সেগুলো হচ্ছে পরিহারযোগ্য, ঠিক আছে? এখন দেখো, ডগস বা কোয়েশ্চেন মার্ক কিন্তু খারাপ, আর স্টার এবং ক্যাশ কাউ হচ্ছে ভালো। এক্ষেত্রে তুমি দেখো, একটা কোম্পানিতে যদি স্টার এবং কোয়েশ্চেন মার্কের চেয়ে ডগস এবং স্টার এবং ক্যাশ কাউ এর চেয়ে যদি ডগস এবং কোয়েশ্চেন মার্কের সংখ্যা বেশি হয়ে যায়, ঠিক আছে, তাহলে দেখবা ভারসাম্যহীন অবস্থা সৃষ্টি হয়, ঠিক আছে? তো এইসব আমি তো 4টা অবস্থা বললাম, এই 4টা অবস্থাকে তোমার এই 4টা অবস্থাকে তোমার একটু মোকাবেলা করার জন্য 4টা কৌশলও রয়েছে। 4টা কৌশল কি কি? 4টা কৌশল হচ্ছে বিল্ড বা ইনক্রিজ মার্কেট শেয়ার, হোল্ড, হারভেস্ট, ডাইভেস্ট বা লিকুইডেশন। কেমন? একটা হচ্ছে বিল্ড বা ইনক্রিজ মার্কেট শেয়ার, আরেকটা হচ্ছে হোল্ড, আরেকটা হচ্ছে হারভেস্ট, আরেকটা হচ্ছে ডাইভেস্ট বা লিকুইডেশন। আচ্ছা, তাহলে এই 4টা মানে যে কৌশল আছে, এগুলো আমরা কখন কোন পদ্ধতিতে অ্যাপ্লাই করব এটা কিন্তু আমাদের জেনে নিতে হবে, কেমন? তো চলো জেনে নেই। ফার্স্টে আসছে বিল্ড বা ইনক্রিজ মার্কেট শেয়ার, বাজার শেয়ার গঠন বা বৃদ্ধি করা। কোন ব্যবসায় অধিক বিনিয়োগের মাধ্যমে বাজার বৃদ্ধির কৌশলকে বাজার শেয়ার গঠন ও বৃদ্ধি বলা হয়, ঠিক আছে? কোনো ব্যবসায় যদি আমি অধিক পরিমাণে বিনিয়োগ করতে চাই, তাহলে আমার অধিক পরিমাণ বিনিয়োগের মাধ্যমে যদি বাজার শেয়ার গঠন করতে চাই এবং বৃদ্ধি করতে চাই, তাহলে এটা হবে বিল্ড বা ইনক্রিজ মার্কেট শেয়ার। তো এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই কখন করব? এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করব কোয়েশ্চেন মার্ক এবং স্টার এর ক্ষেত্রে। এখন দেখো, সব কোয়েশ্চেন মার্কে তো আমি এটা ইউজ করতে পারছি না। কোয়েশ্চেন মার্ক আছে 2 রকমের, একটা হচ্ছে সম্ভাবনাময় খাত, যেটাতে আমি ইনভেস্ট করলে স্টারে রূপান্তরিত হওয়ার চান্স থাকে, আর একটা হচ্ছে সম্ভাবনাহীন খাত, যেটাতে আমি 1000 ইনভেস্ট করি, এটা ডগস এ রূপান্তরিত হবে, কোনো লাভ নাই, এটা আমার জন্য লস প্রজেক্ট। তো সেক্ষেত্রে যেটা সম্ভাবনাময় কোয়েশ্চেন মার্ক যেটা এবং স্টার যেটা, সেই বিজনেস গুলোর জন্য কিন্তু আমরা বিল্ড বা ইনক্রিজ মার্কেট শেয়ার কৌশলটা গ্রহণ করব, কেমন? এটা কিন্তু মাথায় রাখতে হবে, বিল্ড এবং ইনক্রিজ মার্কেট শেয়ারটা আমরা কোথায় ইউজ করব? এক, স্টারে, দ্বিতীয়ত হচ্ছে সম্ভাবনাময় কোয়েশ্চেন মার্কসে। ওকে, ডান। নেক্সট আসছে হোল্ড। হোল্ড আমরা ইউজ করব ক্যাশ কাউ এর ক্ষেত্রে। দেখো, হোল্ড মানে কিন্তু ধরে রাখা, ঠিক আছে? কোন ব্যবসায় যে পরিমাণ অর্থ প্রয়োজন, সেই পরিমাণ অর্থ বিনিয়োগের কৌশলকে বাজার শেয়ার ধরে রাখা বলা হয়। ক্যাশ কাউ এর জন্য এই কৌশল গ্রহণ করা হয়। হোল্ডটা শুধুমাত্র ইউজ করা হচ্ছে কিসের জন্য? ক্যাশ কাউ এর জন্য, কারণ ক্যাশ কাউ থেকে কিন্তু অলরেডি অনেক টাকা আসছে, তাই না? অনেক টাকা কিন্তু ক্যাশ কাউ থেকে আমরা পাচ্ছি। তো এই ক্যাশ কাউ থেকে যে টাকাটা আমরা পাচ্ছি, এই জিনিসটা কিন্তু আমরা স্টেবল রাখতে হবে। স্টেবল রাখার জন্য কিন্তু আমরা হোল্ড কৌশলটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, তারপরে আসছে নতুন একটা ব্যাপার, সেটা হচ্ছে হারভেস্ট। হারভেস্ট মানে কি? হারভেস্ট মানে হচ্ছে তুলে নেওয়া। এখন দীর্ঘমেয়াদী ফলাফল বিবেচনা না করে যখন স্বল্প সময়ে কোনো ব্যবসায় হতে নগদ অর্থ তুলে নেওয়া হয়, এই কৌশলকে বলে নগদ অর্থ তুলে নেওয়া বা হারভেস্টিং, ঠিক আছে? তো হারভেস্ট তুমি কখন করবে? হারভেস্ট করা হচ্ছে দুইটার সময়, একটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক, একটা হচ্ছে ডগস এর ক্ষেত্রে। ডগস এবং সম্ভাবনাহীন কোয়েশ্চেন মার্কের ক্ষেত্রে আমরা হারভেস্ট করব। এখন সম্ভাবনাময় কোয়েশ্চেন মার্ক যদি হয়, তাহলে কিন্তু আমরা বিল্ড বা ইনক্রিজ মার্কেট শেয়ারটা গ্রহণ করব। আর যেটা সম্ভাবনা নাই, সম্ভাবনাহীন, সেগুলোর ক্ষেত্রে সেই সব কোয়েশ্চেন মার্ক এবং ডগস এর ক্ষেত্রে আমরা ইউজ করব হারভেস্ট কৌশল। হারভেস্ট মানে কিন্তু তুলে নেওয়া। মাঝে মাঝে কিন্তু এরকম শর্ট কোয়েশ্চেনে চলে আসতে পারে যে হারভেস্টিং বলতে কি বুঝো, তখন তোমাদের আনসার করতে হবে দীর্ঘমেয়াদী ফলাফল বিবেচনা না করে স্বল্প সময়ে কোনো ব্যবসায় হতে নগদ অর্থ তুলে নেওয়ার কৌশলকেই আমরা হারভেস্টিং বলছি, কেমন? আচ্ছা, এরপরে আসছে লিকুইডেশন বা ডাইভেস্ট। ডাইভেস্ট বা লিকুইডেশন অর্থ কি? ডাইভেস্ট বা লিকুইডেশন অর্থ হচ্ছে পরিত্যাগ বা তরলীকরণ।
কোনো ব্যবসায় বিক্রি বা বন্ধ করার মাধ্যমে পুঁজি প্রত্যাহার করে নেওয়ার প্রক্রিয়াকেই বলছে তরলীকরণ। এবং তরলীকরণও তুমি আগের দুইটার জন্য ইউজ করবে, একটা হচ্ছে কোশ্চেন মার্কস, সম্ভাবনাহীন কোশ্চেন মার্কস, এবং ডগস এর ক্ষেত্রে এই কৌশল গ্রহণ করা যায়। তো কোনো ব্যবসায় হতে ন্যূনতম মুনাফা অর্জনের সম্ভাবনা না থাকলেও তুমি ডাইভেস্ট এবং লিকুইডেশনটা করবা, ঠিক আছে? এটাই কিন্তু ওভারঅল বিসিজি ম্যাট্রিক্স। বিসিজি ম্যাট্রিক্সে এগুলার পর আর কোনো কিছু পড়ার নাই। এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে পারলে তোমাদের বিসিজি ম্যাট্রিক্সটা একদম পারফেক্টলি হয়ে যাবে। শুধু গ্রাফটাকে মনে রাখবা আর একটু কনসেপ্টটাকে ক্লিয়ার করবা, বারবার ক্লাসটাকে দেখবা, বারবার পড়বা। আমার কাছে মনে হয় বারবার পড়লে এটা মাথায় একদম ভালোভাবে সেট হয়ে যাবে, ঠিক আছে? আমি যখন অ্যাডমিশনের ছাত্রী ছিলাম আর কি, তখন আমাদের টিচার আমাকে একবার গ্রাফটা বুঝিয়ে দিয়েছেন, আমি কিন্তু একদম ভালোভাবে বুঝে গেছি। গ্রাফটা বুঝে যাওয়ার পর আর কোনো প্রবলেম হয় না। আমি এতই ভালোভাবে বুঝে গিয়েছি যে এখন তোমাদের আমি খুব কনফিডেন্টলি পড়াতে পারছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে? তো আমার কাছে মনে হয় তোমরা যখন 2-1 বার দেখবা এটা তোমাদের বুঝতে খুবই ইজি হয়ে যাবে। আর না বুঝলে বুধবারের ক্লাসে কলমি মানে জুমে আর কি জয়েন করো, ঠিক আছে? ওকে, তারপরে টপিকটা হচ্ছে পণ্য বাজার সম্প্রসারণ গ্রিড। পণ্য বাজার সম্প্রসারণ গ্রিডের হচ্ছে 4টা উপাদান আছে। একটা হচ্ছে মার্কেট পেনিট্রেশন বা বাজার অনুপ্রবেশ, একটা হচ্ছে মার্কেট ডেভেলপমেন্ট বা বাজার উন্নয়ন, আরেকটা হচ্ছে পণ্য উন্নয়ন বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে বৈচিত্র্যকরণ বা ডাইভার্সিফিকেশন, ঠিক আছে? তো এই 4টা নিয়ে আমরা ধাপে 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 পড়বো। প্রথমে আসি বাজার অনুপ্রবেশ বা মার্কেট পেনিট্রেশন নিয়ে, ঠিক আছে? বাজার অনুপ্রবেশ বা মার্কেট পেনিট্রেশন নিয়ে আজকে কথা বলবো ফার্স্টে। আচ্ছা, বর্তমান বাজার অংশে বর্তমান পণ্য বিক্রয় বৃদ্ধির মাধ্যমে কোম্পানির প্রবৃদ্ধি অর্জনের কৌশলকে বলছে বাজার অনুপ্রবেশ বা মার্কেট পেনিট্রেশন। এই কৌশলে যেটা করতে হয় সেটা হচ্ছে বর্তমান বাজার এবং বর্তমান পণ্যে আমি সেল করবো। বর্তমান বাজার বলতে কি বোঝায়? বর্তমান বাজার বলতে বোঝায় হচ্ছে পুরাতন বাজার, নতুন বাজার না। বর্তমান পণ্য বলতে বোঝায় পুরাতন পণ্য। বর্তমান বললে বুঝবা অলরেডি আছে, অলরেডি চলছে এমন কোনো পণ্য বা এমন কোনো বাজার। আর বাজার মানে কিন্তু মার্কেটিং এর ভাষায় ক্রেতা, ক্রেতাই কিন্তু মার্কেটিং এর ভাষায় বাজার। এটা কিন্তু বারবার বারবার করে আমি বলি আমার লেকচার গুলোতে। যদি আমরা এই বাজারের কনসেপ্টটাকে যদি একদম মাথায় সেট করতে পারি, আমার কাছে মনে হয় এগুলো বুঝতে কোনো সমস্যা হবে না। বর্তমান বাজার মানে বর্তমান ক্রেতার কাছে, পুরাতন ক্রেতার কাছে পুরাতন পণ্য বিক্রয় বৃদ্ধির কৌশলকেই বলছে হচ্ছে বাজার অনুপ্রবেশ, ঠিক আছে? পুরাতন ক্রেতার কাছে পুরাতন পণ্য বিক্রি করব। এটা কিভাবে করব? ঠিক আছে, এটা কিভাবে করব? এটা যেমন ধরো এই কৌশলে বিক্রেতাকে বর্তমান পণ্যকে বর্তমান বাজারে ভালোভাবে বিক্রয়ের চেষ্টা করতে হয়। তো এই কৌশলের হাতিয়ার হলো বেশি বেশি হারে বিজ্ঞাপন প্রদান করা, মূল্য হ্রাস, সেবা উন্নয়ন, দোকান সাজসজ্জার মাধ্যমে বর্তমান পণ্যের বিক্রয় বৃদ্ধি করা। তো সেম পণ্য তুমি সেম ক্রেতার কাছে বারবার বিক্রি করার জন্য তোমাকে যেটা করতে হবে, বিজ্ঞাপন দিতে হবে বেশি বেশি করে, মূল্য হ্রাস দিতে হবে, অফার দিতে হবে, বা তোমার হচ্ছে দোকানটাকে সাজসজ্জার মাধ্যমেও কিন্তু তুমি বর্তমান পণ্য বিক্রয় বৃদ্ধির চেষ্টা করতে পারো। তো প্রথমেই মাথায় রাখবা বাজার অনুপ্রবেশের ক্ষেত্রে বর্তমান বাজারে বর্তমান পণ্য বিক্রি করব। আচ্ছা, তারপরে আসছে হচ্ছে বাজার উন্নয়ন বা মার্কেট ডেভেলপমেন্ট। মার্কেট ডেভেলপমেন্ট বা বাজার উন্নয়ন নিয়ে এখন কথা বলবো। এটা কেমন? এটা হচ্ছে নতুন বাজারে বর্তমান পণ্য বিক্রয়ের মাধ্যমে কোম্পানির প্রবৃদ্ধি অর্জনের কৌশলকে বাজার উন্নয়ন বলে। বাজার যেহেতু উন্নয়ন করতে হবে, তার মানে বুঝতে পারছি পণ্য থাকবে পুরাতন কিন্তু বাজারটা থাকবে নতুন। অর্থাৎ নতুন বাজারে পুরাতন পণ্য বিক্রয়ের মাধ্যমে কোম্পানির প্রবৃদ্ধি অর্জনের কৌশলকে বলে বাজার উন্নয়ন। কেমন? তো এই কৌশল কোম্পানি আকর্ষণীয় নতুন নতুন বাজার খুঁজে বের করার চেষ্টা করে এবং বর্তমান পণ্য বিক্রির চেষ্টা করে। তো কেমন ভাবে নতুন বাজার খুঁজবে? ফর এক্সাম্পল আমি তোমাকে বলি, সবসময় আমি পিজার উদাহরণটা দেই, আজকেও দিব। সেটা হচ্ছে যে ঢাকা শহরে কিন্তু অলিতে গলিতে আমাদের পিজার পাওয়া যায় এমন ক্যাফে আছে, কিন্তু একটা জেলা শহরে কি ক্যাফে আছে পিজা পাওয়া যায় এমন ক্যাফে কিন্তু ওরকম নাই। খুবই রেয়ার, খুবই রেয়ার, নাই বললেই চলে। কোনো কোনো জেলা শহরে তো নাই। তো এখন জেলা শহরে অনেক মানুষ আছে যারা হয়তোবা পিজা কখনো খায়নি, কিন্তু যখন পিজা তারা অ্যাভেলেবেল পাবে তারা খেতে চায়, খাবে, তাদের পছন্দ হবে। তো এই জন্য যেটা করতে হবে, সাপোজ আমি হচ্ছি একটা পিজা উৎপাদনকারী প্রতিষ্ঠান, আমার একটা ক্যাফে আছে, আমি ঢাকায় বিভিন্ন মোড়ে মোড়ে আমার ক্যাফে আছে। তো আমি চিন্তা করলাম যে আমার মার্কেটটাকে আরো উন্নয়ন করব, অর্থাৎ নতুন বাজার লাগবে। নতুন বাজার মানে আমাকে নতুন ক্রেতা আনতে হবে। নতুন ক্রেতা কোথায় পাবো? ঢাকা শহরের মানুষ তো আমার ক্রেতা অলরেডি আছে। তাহলে আমাকে যেটা করতে হবে, জেলা শহর বা উপজেলা পর্যায়ে আমাকে ব্রাঞ্চ খুলতে হবে, পিজার ব্রাঞ্চ খুলতে হবে, পিজার দোকান দিতে হবে, তাহলে কিন্তু মানুষ আমার পিজাটা খাবে।
আবার এমনও হতে পারে যে সাপোজ আমি শাড়ি বিক্রেতা, আমি শাড়ি বিপণন করি, সেক্ষেত্রে আমার বাংলাদেশের সারা বাংলাদেশে হচ্ছে আমার শাড়ি আদান প্রদান আছে, বন্টন করছি সারা বাংলাদেশের মধ্যে, আমার শাড়ি মানুষজন পড়ছে। তো বাংলাদেশের মানুষ তো আমার ক্রেতা অলরেডি আছে, এখন নতুন বাজার লাগবে, অর্থাৎ নতুন ক্রেতা লাগবে, তাহলে আমি কি করতে পারি? তাহলে আমি যেটা করতে পারি, ইন্ডিয়াতে আমি আমার শাড়িগুলোকে আহ রপ্তানি করতে পারি। ঠিক আছে, ইন্ডিয়াতে আমি রপ্তানি করে দিলাম আমার শাড়িগুলো, ইন্ডিয়ার লোকজন আমার শাড়ি কিনছে পড়ছে, তাহলে কিন্তু আমার নতুন বাজার গঠন হলো। এখন আমি চিন্তা করলাম যে ইন্ডিয়াতে তো আমার বাজার গঠন হয়ে গিয়েছে, এখন বাকি আছে কি কি, বাকি আছে আদার্স দেশগুলা। এখন আমেরিকা, কানাডা, তারপরে তোমার ধরো অস্ট্রেলিয়া, এগুলোতে কিন্তু অনেক বাংলাদেশি মানুষ আছে যারা কিন্তু অকেশনালি কিন্তু শাড়ি পরে, ওই দেশের পোশাক পরলেও যারা অকেশনালি কিন্তু শাড়ি পরতে পছন্দ করে, কেমন, তাদের জন্য কিন্তু ওখানে যে বাঙালি যে পাড়াগুলো আছে যেখানে বাঙালিরা থাকে, ওখানে কিন্তু একটা শাড়ির দোকান দিলে বেশ লাভবান হতে পারি, এবং ওখানে কিন্তু নতুন ক্রেতা আমি খুঁজে খুঁজে পাবো, তাই না? এটাই হচ্ছে বিষয়টা, এটাই হচ্ছে বাজার উন্নয়নের ফ্যাক্টরটা, যে আমি পুরাতন পণ্যটাই আমার নতুন বাজারে বা নতুন ক্রেতাদের কাছে সেল করব। দেখো, এই কৌশলের হাতিয়ার হলো বেশি হারে নতুন ক্রেতা খুঁজে বের করা, নতুন এলাকায় পণ্য বিক্রি করা এবং বিদেশি বাজার খুঁজে বের করা। এতক্ষণ যেটা বললাম সেটাই কিন্তু স্লাইডে লেখা আছে। ওকে, তারপরে দেখো পরবর্তীতে আসছি আমরা পণ্য উন্নয়ন বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট কাকে বলে। বর্তমান বাজারে সংশোধিত পণ্য বা নতুন পণ্য বিক্রয়ের মাধ্যমে কোম্পানির প্রবৃদ্ধি অর্জনের কৌশলকে বলছে পণ্য উন্নয়ন। আচ্ছা, এতক্ষণ পড়েছি মার্কেট ডেভেলপমেন্ট, সেখানে পণ্যটা ছিল পুরাতন, মার্কেটটা ছিল নতুন। এখন আমরা পড়ছি পণ্য উন্নয়ন। তাহলে কমন সেন্স কি বলছে, এখন হবে পণ্যটা হবে নতুন আর বাজারটা হবে পুরাতন, অর্থাৎ আমার পুরাতন ক্রেতাদের কাছে আমি নতুন পণ্য বিক্রয় করার মাধ্যমে যখন কোম্পানির প্রবৃদ্ধি অর্জনের চেষ্টা করব, সেটা হবে পণ্য উন্নয়ন। তো পণ্যটা উন্নয়ন বলতে কি একদম নতুন পণ্য, একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আমাকে বাজারে লঞ্চ করতে হবে, বিষয়টা কি এমন? সবসময় কিন্তু এমন না। তুমি তোমার পুরাতন পণ্যের মধ্যেও নতুনত্ব এনে বাজারে ছাড়তে পারো, এটা কিন্তু সংশোধিত পণ্য। সংশোধিত পণ্য কিন্তু এক প্রকার নতুন পণ্য, ঠিক আছে? দেখো, তো সংশোধিত পণ্য তুমি কিভাবে তৈরি করবা? নতুন পণ্য একদম ব্র্যান্ড নিউ নতুন একটা পণ্য বাজারে লঞ্চ করলো, সেটা হতে পারে। আবার এমনও হতে পারে যে তোমার যে পণ্যটা বাজারে অলরেডি আগে থেকে ছিল, সেই পণ্যের মান পরিবর্তন করলা, রঙের পরিবর্তন করলা, আকার আকৃতির পরিবর্তন করলা, ডিজাইনের পরিবর্তন করলা, প্যাকেজিং এর পরিবর্তন করলা। এইভাবে কিন্তু তুমি তোমার পুরাতন পণ্যটা সম্পূর্ণ নতুন একটা পণ্যে রূপান্তরিত করতে পারো। ঠিক আছে, এইভাবে কিন্তু সংশোধিত পণ্যকেও তুমি নতুন পণ্য হিসেবে চালিয়ে দিতে পারো। এই যেমন ধরো লাক্স, লাক্স কিন্তু তোমরা আমরা কিন্তু একদম ছোট্টবেলা থেকে দেখে আসতেছি, আমার জন্মের পর থেকেই মনে হয় লাক্স আছে, হয়তো আরো আগে থেকে আছে আমি জানি না, আমি জন্মের পর থেকে লাক্স দেখে আসতেছি। তো লাক্স তখন আমরা দেখতাম মেইনলি দুইটা কালার ছিল, একটা হচ্ছে গোলাপি আর একটা ছিল হচ্ছে সাদা। ঠিক আছে, কিন্তু এখন দেখো লাক্সের কত ভ্যারাইটি, লাক্সের প্যাকেজিংটা চেঞ্জ হয়েছে, লাক্সের বিজ্ঞাপন যারা দিচ্ছে তারা চেঞ্জ হয়েছে, মানে স্টার কাস্ট, নতুন নতুন স্টার কাস্ট করেছে লাক্সের বিজ্ঞাপনের জন্য। তারপরে দেখছো যে লাক্সের যে তোমার আকার আকৃতি ছিল, শেপটা ছিল, এটা কিন্তু চেঞ্জ আসছে, লাক্সের শেপে কিন্তু অনেক অনেক বেশি পরিমাণে চেঞ্জ আসছে, তাই না? তো এই যে চেঞ্জটা আসছে লাক্সের ক্ষেত্রে, এটা তো কিন্তু নতুন একটা ব্যাপার আসছে, নতুনত্ব আসছে, লাক্স কিন্তু সংশোধিত রূপে আসছে। মাঝে মাঝে বিজ্ঞাপন দেখবা যে বলে লাক্স এখন নতুন রূপে, তার মানে কি? তার মানে তারা বুঝাতে চাচ্ছে যে তোমাদের কাছে লাক্স বিক্রি করব, তোমরা তো অলরেডি কিনতা, তোমরাই কিনবা, কিন্তু লাক্সটা এখন নতুন একটা পণ্য, সংশোধিত পণ্য। ঠিক আছে, এইভাবে কিন্তু প্যাকেজিং, আকার আকৃতি, রং, মান, এগুলো পরিবর্তন করার মাধ্যমে আমরা পুরাতন বাজারে আমার পণ্যটাকে আরো ভালো বেশি পরিমাণে সেল করতে পারি। এটাই হচ্ছে পণ্য উন্নয়ন বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট। দেখো লাস্ট লাইনটাতে কি বলছে, এই কৌশলের হাতিয়ার হলো বেশি হারে গবেষণা করে নতুন পণ্য আবিষ্কার করা, অন্যের পণ্য বিক্রয়ের অধিকার ক্রয় করা, ব্র্যান্ডিং করা ইত্যাদি। আচ্ছা, তারপরে লাস্টের ব্যাপারটা হচ্ছে বৈচিত্র্যকরণ। এই ক্ষেত্রে তোমার বাজারটাও হবে নতুন, পণ্যটাও হবে নতুন। দেখো কি বলে, নতুন বাজারে নতুন পণ্য বিক্রয় করার কৌশলকেই বলে বৈচিত্র্যকরণ। এটা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ এর মাধ্যমে একটি সম্পূর্ণ নতুন বাজারে একদম সম্পূর্ণ নতুন পণ্য তুমি নিয়ে যাচ্ছ, যেটাও তোমার সাথে ইনভলভ না, পণ্যটা সম্পর্কেও তুমি বেশি একটা যে জানো যে পণ্যটাকে মানুষ কিভাবে অ্যাডাপ্ট করবে তাও কিন্তু তুমি জানছো না, একদম নতুন বাজারে নতুন একটা পণ্য বিক্রয়ের চেষ্টা করছো। এটাই হচ্ছে বৈচিত্র্যকরণ বা ডাইভার্সিফিকেশন। তো এই কৌশলটা বাস্তবায়ন করার জন্য সবচেয়ে বেশি বিনিয়োগের প্রয়োজন হয়, কারণ এটা একটা রিস্কি কন্ডিশন, ঝুঁকিপূর্ণ কৌশল। কারণ তুমি দেখছো তোমার নতুন একদমই নতুন একটা পণ্য, তারপরে ক্রেতারাও তোমাদের নতুন, নতুন পণ্য নতুন ক্রেতা, এই জন্যই বলা হচ্ছে বৈচিত্র্যকরণ বা ডাইভার্সিফিকেশন, কেমন? তো এই ছিল ওভারঅল ব্যাপারটা। প্রথমে যে আমরা পড়েছি মার্কেট পেনিট্রেশন বা বাজার কি ছিল, মার্কেট পেনিট্রেশন বা
বাজার অনুপ্রবেশ, হ্যাঁ মার্কেট পেনিট্রেশন বা বাজার অনুপ্রবেশ। বাজার অনুপ্রবেশের ক্ষেত্রে ছিল যে তোমার বাজারটা হবে বাজারটা এবং পণ্যটা দুটাই হবে পুরাতন, পুরাতন বাজারে পুরাতন পণ্য বিক্রি করবা। তারপরে আসছে হচ্ছে বাজার উন্নয়ন, এখানে বলছে নতুন বাজার কিন্তু পুরাতন পণ্য। তারপরে আসছে পণ্য উন্নয়ন, এখানে বলছে বর্তমান বাজার কিন্তু নতুন পণ্য। আর বৈচিত্র্যকরণ বা ডাইভার্সিফিকেশনে বলছে বাজারও নতুন পণ্যও নতুন। ঠিক আছে, এই হচ্ছে পণ্য সম্প্রসারণ গ্রিডের 4টা উপাদান। তোমাদের রিটেন পার্টে কিন্তু এমন বলতে পারে যে পণ্য সম্প্রসারণ গ্রিডের যে 4টি উপাদান আছে এগুলো সম্পর্কে ব্যাখ্যা করো। ঠিক আছে, আচ্ছা। তারপর একটা টপিক আসছে, এটা হচ্ছে ছাঁটাইকরণ বা ডাউন সাইজিং। ডাউন সাইজিং কখন করবো? প্রতিষ্ঠানের যে অলাভজনক ব্যবসায় খাতগুলো আছে এগুলোকে বাদ দেওয়াকেই বলছে ছাঁটাই করা বা ছাঁটাইকরণ। অলাভজনক ব্যবসায় খাতকে তুমি রেখে কি করবা? তোমার তো আলটিমেটলি লাভ হচ্ছে না, উল্টা তুমি লসের দিকে ধাবিত হচ্ছ। এই কারণে এই সমস্ত ব্যবসায় খাতগুলোকে বাদ দিয়ে দেওয়াই শ্রেয়। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব তোমাদের সবচেয়ে প্রিয় টপিক নিয়ে, সেটা হচ্ছে মার্কেটিং মিক্স। মার্কেটিং মিক্স নিয়ে তো আমি তো তোমাদের চেয়ে কমই জানি, কারণ তোমরা অনেক বেশি বেশি প্রস্তুতি নিয়েছো মার্কেটিং মিক্স নিয়ে, রাইট? মার্কেটিং মিক্সটা কিন্তু আমারও খুব প্রিয় একটা টপিক ছিল যখন আমি তোমাদের মতো হচ্ছে ছোট ছিলাম, যখন আমি তোমাদের মতো কলেজে পড়তাম, তখন মার্কেটিং মিক্স নিয়ে কোনো প্রশ্ন আসলে আমি খুব খুশি হয়ে যেতাম। মার্কেটিং মিক্সটা কি? ভোক্তা বা ক্রেতার প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে এক সেট নিয়ন্ত্রণযোগ্য উপাদানের সমন্বয়কে বাজার মিশ্রণ বা মার্কেটিং মিক্স বলে, বাজারজাতকরণ মিশ্রণ বা মার্কেটিং মিক্স বলে। তো মার্কেটিং মিক্সের উদ্ভাবক কে? উদ্ভাবক হচ্ছে ম্যাককার্থি। ঠিক আছে, উনি 1960 সালে উপাদানগুলোকে 4 ভাগে ভাগ করেছেন। ম্যাককার্থি 4P এর জনক, তিনি উপাদানগুলোকে 4 ভাগে ভাগ করেছে, যথা পণ্য বা প্রোডাক্ট, প্রাইস, প্লেস, ডিস্ট্রিবিউশন, প্রমোশন। ঠিক আছে, প্লেস আর ডিস্ট্রিবিউশন হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড। ঠিক আছে, এটাকে বাংলায় বলবো বন্টন। পণ্য বা প্রোডাক্ট, মূল্য বা প্রাইস, বন্টন বা প্লেস অর ডিস্ট্রিবিউশন, প্রসার বা প্রমোশন। ঠিক আছে, তো এই যে ধাপগুলো আছে এগুলোর কেন্দ্রবিন্দুতে কিন্তু ভোক্তা অবস্থান করে। ভোক্তার জন্যই কিন্তু মূলত এই 4টা মিক্স নেওয়া হয় এবং এই ভোক্তার জন্যই কিন্তু এই জিনিসগুলো অ্যাপ্লাই করা হয়। আচ্ছা, তো এখন দেখো লটারবন যিনি আছেন তিনি একজন সে হচ্ছে বিপণন মিশ্রণকে, বিপণন মিশ্রণের 4P কে ভোক্তার দৃষ্টিকোণ থেকে 4C হিসাবে নিম্নোক্ত ভাবে বর্ণনা করেছেন। তো লটারবন যেটা করেছেন, প্রোডাক্টকে বলেছেন কাস্টমার সলিউশন। এখন তোমার সাপোজ তোমার হাত কেটে গিয়েছে, আল্লাহ না করুক যদি কেটে যায়, তখন তুমি ফার্স্টে কি খুঁজবা? অ্যান্টিসেপটিক ক্রিম খুঁজবা বা স্যাভলন খুঁজবা। তো ধরো তোমার বাসায় স্যাভলন নেই, তখন তুমি চিন্তা করলো তোমার যে হাত কেটে গিয়েছে এটা একটা প্রবলেম, এই প্রবলেমের সলিউশন হচ্ছে স্যাভলন ক্রিম। তখন তুমি স্যাভলন ক্রিম কিনে আনবা। তোমার এই সমস্যাটা কি? প্রবলেম। এই প্রবলেমটার সলিউশন হচ্ছে তোমার স্যাভলন। এই জন্যই বলছে প্রোডাক্টটা হচ্ছে কাস্টমার বা তোমার আমার দৃষ্টিকোণ থেকে কাস্টমার সলিউশন। তারপরে আসছে প্রাইস। একটা স্যাভলন যখন তুমি দোকান থেকে কিনবা, কেউ কি তোমাকে ফ্রিতে দিবে বলো? কেউ কিন্তু ফ্রিতে দিবে না, সে কিন্তু তোমার কাছ থেকে অবশ্যই চার্জ করবে কিছু টাকা। তো প্রাইসটা হচ্ছে কাস্টমারের জন্য একটা কস্ট, কাস্টমার কস্ট। এই প্রাইসটা কাস্টমারের জন্য একটা খরচ। তারপরে আসছে প্লেস। এখন তোমার কাটা হাত নিয়ে কি তুমি দুনিয়া ঘুরে স্যাভলন আনবা? চকবাজার থেকে স্যাভলন আনবা? অবশ্যই না। তুমি চেষ্টা করবা তোমার বাসার আশেপাশে যে মুদি দোকানগুলো আছে এর মধ্যে থেকে তুমি যেখান থেকে ভালো পাবা ওখান থেকে কিনার। তো এটাই হচ্ছে তোমার এটাই হচ্ছে ব্যাপারটা যে প্লেসটা হচ্ছে তোমার জন্য কনভিনিয়েন্ট হতে হবে, কনভিনিয়েন্স বা সুবিধাজনক অবস্থান থেকে তুমি পণ্যটা কিনবা। আর প্রমোশন, প্রমোশন শুধুমাত্র যে নতুন পণ্য আমাদেরকে জানানোর জন্য দিচ্ছে তা কিন্তু না, প্রমোশন দিচ্ছে আমাদেরকে জানানোর জন্য যে আপনি আগে যে পণ্যটা কিনতেন বাজারে সেটা নতুন রূপে এসেছে, বা আগের পণ্যটাকে আমরা একটু সুন্দর করে মডিফিকেশন করেছি, বা পণ্যটা এখনো বাজারে আছে আপনি চাইলে কিনতে পারেন, আমাদের স্মরণ করিয়ে দেয়া। এগুলো কিন্তু একটা কমিউনিকেশন বা যোগাযোগ কার্যক্রম। ঠিক আছে, এই জন্যই প্রমোশনকে লটারবন ভোক্তার দৃষ্টিকোণ থেকে কমিউনিকেশন বলেছেন। নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো যে জাগদীশ শেঠ এবং ডক্টর রাজেন্দ্র সিসোডিয়া 4P এর সাথে 4C এর সাথে 4A যোগ করেছেন প্রোডাক্টকে। তো তোমার লটারবন বলেছেন কাস্টমার সলিউশন, এবং এখানে 4A এর সাথে বলছে অ্যাকসেপ্টেবিলিটি। একটা মানুষ তখনই একটা প্রোডাক্ট কিনবে, একটা প্রোডাক্টকে সে তখনই নিজের সলিউশন মনে করবে যখন সেটাকে মানে এটাকে যখন সে হচ্ছে তোমার মেনে নিবে বা হচ্ছে এটাকে তোমার একসেপ্ট করবে, রাইট? এই জন্য এটাকে বলা হচ্ছে একসেপ্টেবিলিটি। প্রাইসের ব্যাপারটা, স্যাভলন তো বাজারে অনেক রকম আছে, বড় সাইজ আছে, এত বড় সাইজ আছে, এতটুকু সাইজও আছে। এখন তোমার উপর ডিপেন্ড করবে তোমার অ্যাফোর্ডেবিলিটি, অর্থাৎ তুমি কতটুকু অ্যাফোর্ড করতে পারো তার উপর ডিপেন্ড করবে যে তুমি কোন কোন স্যাভলনের প্যাকেটটা নিবা।
ঠিক আছে, প্লেস বা কনভেনিয়েন্স। অ্যাক্সেসিবিলিটির ব্যাপারটা, অ্যাক্সেসিবিলিটি বলতে বোঝায় যে তোমার প্রবেশযোগ্যতা, কোথায় তোমার প্রবেশযোগ্যতা রয়েছে, কোথায় তোমার ইজিলি যাতায়াত করার ব্যবস্থা রয়েছে। এই জন্যই বলছে প্লেসটা হচ্ছে কনভেনিয়েন্স অর্থাৎ সুবিধাজনক স্থান যেখানে অ্যাক্সেসিবিলিটি রয়েছে অর্থাৎ আমার প্রবেশযোগ্যতা রয়েছে। আবার প্রমোশনকে কমিউনিকেশন আমরা বলছি, পাশাপাশি বলছি অ্যাওয়ারনেস, কারণ প্রমোশনাল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে কিন্তু একজন ভোক্তা বা হাজার হাজার ভোক্তাকে কিন্তু বা হাজার হাজার ক্রেতাকে কিন্তু বা পোটেনশিয়াল ক্রেতাকে একটা বিপণনকারী জানাচ্ছে তাদের প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্টের কোয়ালিটির সম্পর্কে। এই জন্য প্রমোশনকে কিন্তু আমরা অ্যাওয়ারনেসও বলতে পারি। ঠিক আছে, এই হচ্ছে 4A 4P 4C এবং 4A এর ব্যাপারটা। এগুলা কিন্তু মাঝে মাঝে অবজেক্টিভে চলে আসে, মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। তারপরে আসছে সোয়াট অ্যানালাইসিস। এটাও তোমাদের 4P এর মতো সবচেয়ে প্রিয় একটা টপিক। আচ্ছা, সোয়াট অ্যানালাইসিস জিনিসটা চিন্তা করো, বাজারজাতকরণের পরিবেশগত উপাদান বিশ্লেষণ করে শক্তি ও দুর্বলতা এবং হুমকি ও সুযোগ সম্পর্কে জানা যায় বাজারজাতকরণ বিশ্লেষণ বা সোয়াট অ্যানালাইসিসের মাধ্যমে। আচ্ছা, বাজারে তো তোমার শুধু যে তোমার প্রাতিষ্ঠানিক ব্যাপার স্যাপারগুলো ইনভলভ আছে তা কিন্তু না, বাজারজাতকরণের অনেকগুলো পরিবেশ আছে, এই পরিবেশগুলোর প্রভাব কিন্তু তোমার কোম্পানির মধ্যে রয়েছে। তো এই পরিবেশগুলো, পরিবেশের উপাদানগুলো, কোন উপাদানগুলো তোমাদের জন্য শক্তি, কোন উপাদানগুলো তোমাদের জন্য দুর্বলতা, কোনটা হুমকি কোনটা সুযোগ, এগুলো কিন্তু আমরা জানতে পারি সোয়াট অ্যানালাইসিসের মাধ্যমে। তো SWOT, এই সোয়াট শব্দটা থেকে কিন্তু আমরা 4টা ওয়ার্ড পাচ্ছি। S ফর স্ট্রেংথ, W ফর উইকনেস, O ফর অপরচুনিটিস এন্ড T ফর থ্রেট। ঠিক আছে, এই যে দেখো সোয়াট অ্যানালাইসিস এর ব্যাপারটা দেখো, এই যে এখানে অ্যানালাইসিস গ্রাফ ফ্রম গ্রুপ, এটা হচ্ছে বলা, এটা মুছে দেয়, এটা দেখার দরকার নাই, এটা আসলে কোনো গ্রাফ ট্রাফ না। ঠিক আছে, সোয়াট অ্যানালাইসিস ব্যাপারটা দেখো। প্রথমে আসছে স্ট্রেংথ। একটা স্ট্রেংথ হচ্ছে প্রতিষ্ঠানের মূল শক্তি এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উপাদান। স্ট্রেংথ মানে শক্তি, শক্তি কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য অবশ্যই ভালো এবং এটা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানকে সাহায্য করে। শক্তি হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উপাদান, এটা লক্ষ্য অর্জনে সাহায্য করে, এটি হচ্ছে খুবই ভালো একটি উপাদান। তারপর আসছে উইকনেস। ঠিক আছে, উইকনেস, উইকনেস হচ্ছে প্রতিষ্ঠানের এক ধরনের বৈশিষ্ট্য যা মূল লক্ষ্য অর্জনে বাধা দিচ্ছে, অর্থাৎ এটা কিন্তু আমার জন্য নেতিবাচক। এবং উইকনেস এর প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উপাদান যা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর, প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য অর্জনের জন্য বাধা তৈরি করছে। তারপরে আসছে অপরচুনিটিস, প্রতিষ্ঠান ভবিষ্যৎ সুযোগ নিয়ে কাজ করে, বাহ্যিক উপাদান ভালোভাবে ব্যবহার করতে পারলে শক্তিতে পরিণত হয়। এখন অপরচুনিটি জিনিসটা কি? ধরো তুমি একটা অপরচুনিটি পেলা, সেটা হচ্ছে বিদেশে গিয়ে, বিদেশে একটা ফেয়ার হবে, একটা মেলা হবে, সেই মেলায় গিয়ে তুমি তোমার পণ্যগুলোকে দেখানোর এবং সেল করার সুযোগ পেলে, এটা কিন্তু তোমার জন্য একটা অপরচুনিটি, তাই না? বিদেশের বাজারে গিয়ে তুমি তোমার পণ্যগুলোকে সেল করছো, এটা কিন্তু অবশ্যই তোমার জন্য একটা অপরচুনিটি। এটা কিন্তু তোমার প্রতিষ্ঠান থেকে আসবে না, এটা হচ্ছে বাহ্যিক একটা উপাদান, বাইরে থেকে এটা আসবে, পরিবেশগত ভাবে তুমি এই একটা হেল্পফুল একটা মানে অপরচুনিটি তুমি পাবা। এই জন্যই বলা হচ্ছে অপরচুনিটি হচ্ছে বাহ্যিক উপাদান, এবং এটাকে তুমি কাজে লাগাতে পারো, সুযোগকে যদি তুমি কাজে লাগাতে পারো, এটা কিন্তু একসময় তোমার শক্তিতে রূপান্তরিত হবে। ঠিক আছে, তারপরে আসছে থ্রেট। থ্রেট হচ্ছে ভবিষ্যতে কোনো হুমকির মধ্যে অন্তর্ভুক্ত। থ্রেট বিষয়টা কেমন জানো? থ্রেট হচ্ছে তোমার বাহ্যিক উপাদান, এটাও তোমার বাহ্যিক উপাদান, কিন্তু এটা তোমার জন্য ইতিবাচক না, নেতিবাচক। নেতিবাচক কারণ কি? এই যে যেমন একটা থ্রেট আমাদের অলরেডি লাইফে চলে এসেছে, এটা হচ্ছে করোনা। দেখো, আমাদের করোনাতে যখন লকডাউন দিল করোনার কারণে, তখন কিন্তু আমাদের 3টা উৎসব ছিল। একটা ছিল হচ্ছে পয়লা বৈশাখ ছিল প্রথমে, তারপর 2টা ঈদ ছিল, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এই 3টা অকেশনকে কেন্দ্র করে কিন্তু অনেক মানে অনেক রকমের হচ্ছে প্রোডাক্ট, মানে অনেক রকমের শাড়ি বলো, কসমেটিক্স বলো, জামা কাপড় বলো বা খাদ্য সামগ্রী বলো, অনেক রকমের জিনিসপত্র কিন্তু দোকানদাররা আগে থেকে মজুত করে রেখেছিল যে তারা সেল করবে আস্তে আস্তে, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু সেলটা করতে পারেনি। কেন সেল করতে পারেনি বলো? সেল করতে না পারার কারণ হচ্ছে যে লকডাউন পড়ে গেল, এটা অনাকাঙ্ক্ষিত ভাবে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, করোনা আসছে, প্রাকৃতিক একটা সমস্যা এসেছে আমাদের উপর আল্লাহ দিয়েছেন। তো এই সমস্যার কিন্তু আমাদের কোনো সলিউশন আমরা পাচ্ছিলাম না, এই কারণে লকডাউন দিয়ে দেওয়ার কারণে কিন্তু ব্যবসায়ীদের অনেক বেশি ক্ষতি হয়েছে। এটা কিন্তু তাদের জন্য একটা হুমকি। তারা যদি এই ক্ষতিটা কাটায় উঠতে না পারে, এই ক্ষতিটা কিন্তু একসময় তাদের জন্য এসে উইকনেসে পরিণত হবে, তাই না? তো এটাই হচ্ছে মূলত ব্যাপারটা, যে হুমকি এবং তোমার আচ্ছা উপরের দিকে যাচ্ছি, উপরের দিকে সোয়াট অ্যানালাইসিস এর ক্ষেত্রে। আচ্ছা, এখানে দেখো সোয়াট অ্যানালাইসিস এর ক্ষেত্রে তোমার স্ট্রেংথ এবং উইকনেস, এই দুইটা যে ফ্যাক্ট আছে, স্ট্রেংথ এবং উইকনেস, এটা তোমার অভ্যন্তরীণ অর্থাৎ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উপাদান।
প্রতিষ্ঠান ধরো তোমার প্রতিষ্ঠানের একটা অভ্যন্তরীণ উপাদানের মধ্যে একটা ভালো দিক হচ্ছে কি প্রতিষ্ঠানের শক্তিটা, স্ট্রেংথটা কেমন হতে পারে। সাপোজ সেই প্রতিষ্ঠান প্রযুক্তিগত দিক থেকে অনেক বেশি ভালো, তো এটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের জন্য একটা শক্তি বা স্ট্রেংথ। উইকনেস কেমন হতে পারে, প্রতিষ্ঠানের কর্মীরা কর্মঠ না, তারা অনেক বেশি হচ্ছে তোমার কি বলবো অনেক বেশি ফাঁকিবাজ, কাজ কাম করতে চায় না, এটা কিন্তু প্রতিষ্ঠানের একটা উইকনেস। অপরচুনিটিটা কেমন, বললামই তো বাহ্যিক উপাদান, এটা এটা অপরচুনিটি এবং থ্রেড এই দুটাই হচ্ছে বাহ্যিক উপাদান, ঠিক আছে। আবার দেখতে পাচ্ছ উইকনেস এবং থ্রেড এই দুটাই কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য নেতিবাচক উপাদান, আর স্ট্রেংথ এবং অপরচুনিটি এই দুটা কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক উপাদান, ঠিক আছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কোনটা ইতিবাচক এবং কোনটা নেতিবাচক। এটা কিন্তু আমরা স্ট্রেংথ অবশ্যই শক্তিটা প্রতিষ্ঠানের জন্য ভালো, এটা অভ্যন্তরীণ উপাদান। উইকনেসটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা তোমার দুর্বলতা কখনোই ভালো হয় না, আর যা তোমরা ভালো করে জানি এটাও অভ্যন্তরীণ উপাদান। অপরচুনিটিসটা বাহ্যিক, থ্রেডও বাহ্যিক, ঠিক আছে। অপরচুনিটি আসলে আমার জন্য ভালো আর থ্রেড আসলে আমাদের জন্য খারাপ। এটাই মূলত সোয়াট অ্যানালাইসিস এর ব্যাপারটা। তো সোয়াট অ্যানালাইসিস এত 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 বেশি একটা গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে, এত বেশি মানে পপুলার একটা টপিক। এমনও হতে পারে তোমাদের দিয়ে দিল যে সোয়াট অ্যানালাইসিস সম্পর্কে ব্যাখ্যা করো বা সোয়াট অ্যানালাইসিস বলতে কি বুঝো এটা লিখো, তখন কিন্তু তোমাদের খুব সুন্দর করে এইভাবে উদাহরণ দিয়ে দিয়ে সুন্দর করে একটা মোটামুটি 1 পেজ লেখার মতো করে প্রিপারেশন নিয়ে যেতে হবে অ্যাডমিশনের জন্য, ঠিক আছে। ওকে, আরেকটা টপিক হচ্ছে তোমাদের আমার জানানো উচিত, সেটা এখানে হয়তোবা স্লাইডে দেয়া নেই, হয়তোবা সামনে কোনো স্লাইডে তোমরা পাবা, কিন্তু তারপরও আমি তোমাদের বলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে মার্কেটিং মিক্স সম্পর্কে। মার্কেটিং মিক্স সম্পর্কে আমরা জেনেছি 4P। 4P কোন কোন ক্ষেত্রে, 4P হচ্ছে পণ্যের ক্ষেত্রে, বাট সেবার ক্ষেত্রে কিন্তু 7P, রাইট, সেবার ক্ষেত্রে কি 7P। তো যখন তোমাকে বলবে পণ্যের ক্ষেত্রে মার্কেটিং মিক্সের ব্যাপারটা, তখন তুমি এটা মাথায় রাখবা যে 4P, আর যখন তোমাকে সেবার ক্ষেত্রে বলবে এটা হয়ে যাবে 7P, কেমন। তো পণ্যের ক্ষেত্রে 4P এবং সেবার ক্ষেত্রে 7P। তো 7P তে কি কি আছে এটা আমি বলি। পণ্যের মধ্যে আছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, আর 7P তে যুক্ত হচ্ছে আরো 3টা। আমি লিখার চেষ্টা করি, দেখি কতটুকু হবে জানি না, বাট চেষ্টা করছি লিখার। আহ ওকে, লিখি ভয় লাগতেছে, কারণ লিখা অনেক বেশি খারাপ লাগে দেখতে, ঠিক আছে। ওকে, আমি চেষ্টা করি। পিপল, PEO, PLE। আসলে আমাদের সাথে এমন হবে বুঝছো, কারণ আমাদের টিচাররা যখন কষ্ট করে করে লেখে আমরা তখন হাসাহাসি করতাম, এখন যখন নিজে লিখতেছি বুঝতেছি আসলে কেমন লাগে। একটা হচ্ছে পিপল, একটা হচ্ছে প্রসেস। জানি তোমরা আমার লেখা দেখে অনেকে হাসবা, আহ হাসো, কিছু করার নাই, বাট আপুর লেখা একটু খারাপ হচ্ছে। আসলে আমি তো কিবোর্ড দিয়ে লিখতেছি, মানে ল্যাপটপ দিয়ে লিখতেছি, ল্যাপটপ দিয়ে লেখার কারণে কিন্তু অনেক প্রবলেম হয়। তোমরা যখন নিজে টিচার হবা তখন বুঝবা। প্রসেস, PROCESS। ওকে, পিপল, প্রসেস, আর একটা হচ্ছে ফিজিক্যাল এভিডেন্স। ফিজিক্যাল এভিডেন্সটা এই পাশে লিখি, কেমন, ফিজিক্যাল, পি, মুছতে হবে। ওকে, PHYSICAL, ফিজিক্যাল এভিডেন্স। EVIDENCE, সরি, অনেক বোর করে দিলাম তাই না। আসলে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছিলাম, লেখাটা আমি বুঝতে পারছি আমার লেখা বোঝা যাচ্ছে না, আমি মুখে বলছি, তোমরা লিখে নাও। প্রোডাক্ট মার্কেটিং মিক্স সেবার ক্ষেত্রে, আচ্ছা পণ্যের ক্ষেত্রে মার্কেটিং মিক্স হচ্ছে 4P, 4টা উপাদান নিয়ে গঠিত, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। কিন্তু সেবার ক্ষেত্রে অর্থাৎ সার্ভিস মার্কেটিং এর ক্ষেত্রে মার্কেটিং মিক্স হচ্ছে 7টি, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন প্লাস পিপল, ওকে, আচ্ছা
একটা হচ্ছে পিপল, একটা হচ্ছে পিপল, একটা হচ্ছে ফিজিক্যাল এভিডেন্স, একটা হচ্ছে প্রসেস। ঠিক আছে, তো 7P এর ক্ষেত্রে কি কি হবে? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, পিপল, প্রসেস, ফিজিক্যাল এভিডেন্স। তো পিপল জিনিসটা কি? আচ্ছা, পিপল হচ্ছে মানুষেরও কিন্তু বিপণন হয়। কেমন? যেমন ধরো তুমি বিদেশে কোন একটা দেশে তুমি থাকো, আমেরিকাতে দেখবা যেহেতু বাবা মা দুজনে চাকরি বাকরি করছে, তখন কিন্তু তারা বাচ্চা কাচ্চা যে আছে এদেরকে রাখার জন্য, ছোট বাচ্চাকে লালন পালন করার জন্য বেবি সিটার নিয়োগ দেয়। ওই দেশে কিন্তু আমাদের দেশে যেমন আমরা মানে ধরো আমরা মানে আমাদের বাসায় যারা কাজ করতে আসেন যারা, তাদের কাছে আমরা বাচ্চা দিয়ে রাখি। ওই দেশে কিন্তু এমন না, ওই দেশে কিন্তু শিক্ষিত বেবি সিটার থাকে যারা বাচ্চা কাচ্চা লালন পালনের জন্য ট্রেইনড আপ থাকে, তাদের কাছে বাচ্চা রাখা হয়। তো একটা নিউলি ম্যারিড বা একটা যখন মানে নতুন বাবা মা হওয়া, যে বাবা মা হয়েছেন যারা, তারা কিন্তু একটা বিভিন্ন রকমের ফার্মের কাছে যায় বা বিভিন্ন রকমের অর্গানাইজেশনের কাছে যায় যারা বেবি সিটার নিয়োগ দেয়, তাদের কাছ থেকে তারা একটা বেবি সিটার নিয়ে আসেন। এটা কিন্তু মানুষের বিপণন, অর্থাৎ পিপলের বিপণন। সেই বেবি সিটারকে টাকার মাধ্যমে তার বাসায় নিয়ে এসে তার বাচ্চা কাচ্চা লালন পালনের জন্য হেল্প করার জন্য রাখে। এটা হচ্ছে মানুষের বিপণন বা পিপল। আর একটা হচ্ছে প্রসেস। প্রসেসটা কেমন? ধরো যে এখন তুমি চুল কাটতে যাবা, তুমি চুল কাটার জন্য কি তুমি বাসায় বসে থাকলে হবে? হবে না, তোমাকে কিন্তু ওখানে যেতে হবে এবং নাপিতে একটা প্রসেসে তোমার চুলটা কাটবে, রাইট? এই প্রসেসটা কিন্তু জানতে হবে। এই প্রসেসটাও একটা মাধ্যম। এটা যদি না জানতে পারে তাহলে কিন্তু তোমার চুল কাটা বা তোমার হেয়ার স্টাইলের কাজটা সবাই পারে না। এটাই হচ্ছে প্রসেস। আর ফিজিক্যাল এভিডেন্স বিষয়টা কি? সেবা নিতে গেলে তোমাকে অবশ্যই ফিজিক্যালি ওখানে প্রেজেন্ট থাকতে হবে, ফিজিক্যালি ওখানে প্রেজেন্ট থাকতে হবে। তো ফিজিক্যালি প্রেজেন্ট থাকার বিষয়টাকেই বলছে ফিজিক্যাল এভিডেন্স। ঠিক আছে, তাহলে খাতায় লিখে ফেলো। সেবার ক্ষেত্রে মার্কেটিং মিক্স হচ্ছে 7P বা 7টা। একটা হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, পিপল, ফিজিক্যাল এভিডেন্স, প্রসেস। ঠিক আছে, পিপল, প্রসেস, ফিজিক্যাল এভিডেন্স, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, পিপল, প্রসেস, ফিজিক্যাল এভিডেন্স, এই হচ্ছে 7টা। ঠিক আছে, সেবার ক্ষেত্রে এই 7টা। সেবার ক্ষেত্রে কি কি আছে এটাও কিন্তু চলে আসতে পারে। এই স্লাইডে হয়তোবা ইনক্লুড করা নেই, হয়তোবা অন্যান্য স্লাইডে ইনক্লুড করা থাকতে পারে। তারপর আমি তোমাদের যেটুকু পারছি নিজে থেকে তোমাদের এক্সট্রা কিছু ইনফরমেশন দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এটা কিন্তু চ্যাপ্টারটা কিন্তু এখানে মোটামুটি শেষ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের বিগত বছরে কিছু প্রশ্নাবলী সলভ করার জন্য। বিগত বছরের প্রশ্নগুলা কোথায়? এই যে বিগত বছরের প্রশ্ন চলে আসছে, দেখো। কিসের মাধ্যমে কোম্পানিতে গ্রাহক সংখ্যা কমাতে পারে? ডিমার্কেটিং এর মাধ্যমে। ডিমার্কেটিং বিষয়টা এমন, ডিমার্কেটিং কখন করা হয়? ডিমার্কেটিং করা হয় হচ্ছে তোমার বিদ্যুৎ, গ্যাস, পানি, এগুলোর ক্ষেত্রে ডিমার্কেটিং করা হয়। কারণ বিদ্যুৎ এবং গ্যাসের কিন্তু ভান্ডার আমাদের কাছে, মজুদ কিন্তু আমাদের কাছে অনেক বেশি না, যোগান কিন্তু খুবই কম। এই সমস্ত কম যে যোগানগুলো, যে পণ্য যোগানগুলো কম, সেগুলোর ক্ষেত্রে ডিমার্কেটিং করা হয়। যেমন তোমার কখনো হচ্ছে মূল্য বাড়িয়ে দেওয়া হয়, কখনো হচ্ছে তোমার মূল্য মূলত বাড়িয়ে দেওয়া হয়, বা তোমার সেবাকে কমিয়ে দেওয়া হয়। এই জিনিসটা হচ্ছে ডিমার্কেটিং। যখন একটা কোম্পানির গ্রাহক সংখ্যা কমাতে চায় তখন সে ডিমার্কেটিং করতে পারে। আবার দ্বিতীয় নম্বর প্রশ্নে বলছে লাভজনক ক্রেতাকে কি বলা হয়? লাভজনক ক্রেতাকে বলা হয় এঞ্জেলস। ঠিক আছে, লাভজনক ক্রেতাকে বলা হচ্ছে এঞ্জেলস। আর যদি ক্ষতিকর ক্রেতা বলা হয়, ক্ষতিকর ক্রেতা বা অলাভজনক ক্রেতা, তাহলে হতো ডিমন্স। যদি ক্ষতিকর ক্রেতা বলা হয় তাহলে হতো ডিমন্স। ঠিক আছে, তারপরে বলছে শেয়ার বাজারের ক্রেতা কোন ধরনের ক্রেতার উদাহরণ? শেয়ার বাজারের ক্রেতা হচ্ছে বাটারফ্লাইজ। বাটারফ্লাইজ এর ব্যাপারটা কিন্তু আমার প্রথম চ্যাপ্টারে পড়িয়েছিলাম। ঠিক আছে, বাটারফ্লাইজ এটা কিন্তু প্রথম চ্যাপ্টারে পড়িয়ে দিয়েছি। শেয়ার বাজারের ক্রেতা এমন এক ধরনের ক্রেতা, তারা হচ্ছে যেখানে লাভ পাবে সেখানে চলে যাবে, মানে তোমার সাথে স্টে করবে না, তোমার সাথে থাকবে না, যেইখানে তোমার লাভ পাবে সুইচ করবে বারবার। এই জন্য এটা কি বলছে? বাটারফ্লাই। ক্রেতা সম্পর্কযুক্ত দল চ্যাপ্টারটা কিন্তু পড়ে নিবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি ফার্স্ট চ্যাপ্টারে পড়িয়েছি, ওখানকার কিছু এমসিকিউ সেকেন্ড চ্যাপ্টারে আমরা দিয়ে দিয়েছি। তোমরা কতটা মনে রাখতে পারছো এটা জানার জন্য। তারপরে দেখো কোন ধরনের ক্রেতা ভালো পণ্য সম্পর্কে অন্যকে জানায়? এটা হচ্ছে ট্রু ফ্রেন্ড। প্রথম অধ্যায়ে আমি তখন বলেছিলাম ট্রু ফ্রেন্ডের বিষয়টা, যে আমার একটা ব্র্যান্ড প্রিফারেন্স আছে, সেটা হচ্ছে ইয়োলো। আমি ইয়োলোর জামা কাপড় গুলো খুব বেশি পছন্দ করি। তো ওখান থেকে যখন আমি জামা কাপড় কিনি আমার নিজের খুব ভালো লাগে, এবং আমি যে কোনো ঈদ, পূজা, পার্বণ যাই হোক না কেন, যে কোনো অকেশন হোক না কেন, আমি চেষ্টা করি ওখান থেকে কেনার। তো হয়তোবা যখন টাকা থাকে তখন কিনি, সবসময় তো টাকা থাকে না। তো যখন টাকা থাকে আমি চেষ্টা করি ওখান থেকে কেনার, বা যখন আমাকে হচ্ছে ঈদে আব্বু আম্মু ড্রেস কিনে দেয় তখন আমি অলওয়েজ ইয়োলোতে যাই। নিজে কিনলে হয়তো বা মানে এত যাইতাম না, কিন্তু আব্বু আম্মু কিনে দেয়, তো আমি ভালো দোকানটাতেই যাই, সবসময় ইয়োলোতেই যাই।
তো ওখান থেকে খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। আমি যখন ড্রেস কিনি তখন আমি আমার ফ্রেন্ডদেরকেও জানাই যে এখানকার পণ্যগুলো ভালো। আর সবচেয়ে ভালো লাগে যেটা, সেটা হচ্ছে পণ্যগুলোর রংটা টেকসই হয় আর পরে অনেক বেশি আরাম। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু আমি আমার ফ্রেন্ডদেরকে জানাই। তো ট্রু ফ্রেন্ডের কাজ এমনই, ট্রু ফ্রেন্ডের বৈশিষ্ট্য এমন যে তারা একটা ব্র্যান্ডকে প্রেফার করবে এবং ওই ওনার কাছেই প্রত্যেকটা ঈদে প্রত্যেকটা অকেশনে যাবে এবং প্রোডাক্ট কিনবে। শুধু প্রোডাক্ট কিনে খানতে হবে না, সেই পণ্য ভালো ভালো পণ্য সম্পর্কে অন্যকে জানাবে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রু ফ্রেন্ডের বৈশিষ্ট্যটা। তারপরে আসছে কোনটি সামগ্রিক বাজারজাতকরণ মতবাদের উপাদান নয়? এটা হচ্ছে বিপণন অর্পণ। সামগ্রিক বাজারজাতকরণ হচ্ছে হলিস্টিক মার্কেটিং, তাই না? তো হলিস্টিক মার্কেটিং উপাদান হচ্ছে তোমার পারফরমেন্স মার্কেটিং বা কৃতিত্বমূলক বাজারজাতকরণ, সমন্বিত বাজারজাতকরণ, সম্পর্ক ভিত্তিক বাজারজাতকরণ। কিন্তু বিপণন অর্পণ কিন্তু বিপণনের মৌলিক বিষয় হচ্ছে বিপণন অর্পণ। তো এটা কিন্তু এখানে অপশনটা বি হবে, বি হচ্ছে কারেক্ট আনসার। তারপরে দেখো ড্যাশ হচ্ছে ক্রেতাদের জন্য অনুধাবনকৃত দৃশ্যমান ও অদৃশ্যমান সকল সুবিধা ও খরচের সমষ্টি। এটা হবে ক্রেতা ভ্যালু। ঠিক আছে, ক্রেতা ভ্যালু, কারণ ক্রেতা ভ্যালুর মাধ্যমে আমরা জানতে পারি যে ক্রেতা একটা পণ্য থেকে কি কি দৃশ্যমান এবং অদৃশ্যমান সুবিধা পেলো, খরচ এবং তোমার সুবিধাগুলো একটা রেশিও আমরা জানতে পারি ক্রেতা ভ্যালুর মাধ্যমে। তারপরে আসছে বাজারের বিভিন্ন সেগমেন্টের মুনাফা যোগ্যতার মূল্যায়নকে কি বলে? বাজারের বিভিন্ন সেগমেন্টের মুনাফা যোগ্যতা মূল্যায়নকে কি বলে? এটা হচ্ছে বাজার মূল্যায়ন। এখানে কারেক্ট আনসারটা আমি দাগিয়ে দিচ্ছি, কারেক্ট আনসারটা দেয়া ছিল না, এটা হচ্ছে বাজার মূল্যায়ন। ঠিক আছে, পণ্য পরিবর্তন ছাড়া বর্তমান গ্রাহকদের নিকট আরো বেশি পরিমাণে বিক্রয় বৃদ্ধির প্রক্রিয়াকে কি বলে? পণ্য পরিবর্তন ছাড়া, অর্থাৎ পণ্যেরও কোনো পরিবর্তন হবে না এবং বর্তমান গ্রাহক মানে পণ্যটাও থাকবে পুরাতন, গ্রাহকটাও থাকবে পুরাতন, এরকম বাজারকে বলা হচ্ছে বাজার অনুপ্রবেশ বা মার্কেট পেনিট্রেশন। কোয়েশ্চেনও দেখছো, কোয়েশ্চেনটা একদম ঘুরিয়ে দিয়েছে না? এরকম ঘুরানো ঘুরানো কোয়েশ্চেন আসে, তো তোমাকে এই তো মাথায় চিন্তা করতে হবে যে আসলে প্রশ্নটা কেমন, চিন্তা করে তারপর দাগাতে হবে। পণ্য পরিবর্তন ছাড়া অর্থাৎ পুরাতন পণ্য বর্তমান গ্রাহকদের নিকট অর্থাৎ পুরাতন গ্রাহক, তাহলে কি বাজার অনুপ্রবেশ। বাজার অনুপ্রবেশের ক্ষেত্রে পণ্য এবং বাজার দুইটাই কিন্তু পুরাতন ছিল, তাই না? ওকে, তারপরে আসছে বোস্টন কনসাল্টিং গ্রুপ কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা একদম মুখস্থ করতে হবে, এটা কোনো কনসেপ্টের বিষয় না, সেটা হচ্ছে 1963 সালে। তারপরে দেখো নিম্ন বাজার শেয়ার বৃদ্ধির হার ও আচ্ছা নিম্ন বাজার প্রবৃদ্ধির হার ও তুলনামূলকভাবে নিম্ন বাজার শেয়ার দখলকারী ব্যবসা বা পণ্যকে কি বলে? অবশ্যই ডগস এর তো দুইটা নিম্ন, রাইট? এটা হচ্ছে অপশন সি, অপশন সি। ওকে, তারপরে আসছে একটি কোম্পানির মিশন বিবৃতি হিসেবে কাজ করে কি? মিশন বিবৃতি হিসেবে কাজ করে উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে মিশন বিবৃতি হিসেবে কাজ করে। নিচের কোনটি 4 এর অন্তর্ভুক্ত নয়? অপশন এ গ্রহণযোগ্যতা, অপশন বি জবাবদিহিতা, অপশন সি প্রবেশযোগ্যতা। এই তিনটাই কিন্তু 4 এর মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা না না না, জবাবদিহিতা হচ্ছে 4 এর মধ্যে অন্তর্ভুক্ত না। প্রবেশযোগ্যতা, গ্রহণযোগ্যতা এবং অবগত, এই তিনটা হচ্ছে 4 এর মধ্যে অন্তর্ভুক্ত। গ্রহণযোগ্যতা হচ্ছে অ্যাকসেপ্টেবিলিটি প্রোডাক্টের ক্ষেত্রে, প্রবেশযোগ্যতা হচ্ছে তোমার অ্যাক্সেসিবিলিটি প্লেসের ক্ষেত্রে, অবগত হচ্ছে তোমার প্রমোশনাল অ্যাক্টিভিটিস কমিউনিকেশনের ক্ষেত্রে, অ্যাওয়ারনেস। কিন্তু জবাবদিহিতা কিন্তু কোনোটার মধ্যেই নাই, তাহলে এখানে আনসারটা হবে বি জবাবদিহিতা। ওকে, তো আপাতত আমাদের এইটুকুই ছিল মূলত। শেয়ারটা স্টপ করে দিচ্ছি। ওকে, এখন আমি তো দ্বিতীয় চ্যাপ্টারটা একদম যতটুকু সম্ভব চেষ্টা করেছি তোমাদের বুঝিয়ে বুঝিয়ে পড়িয়ে দেওয়ার, হয়তোবা তারপরও কারো কারো অনেক কিছু সমস্যা থাকতে পারে। সেজন্য আমরা বুধবারে আবারও বসবো, আবারও কথা বলবো, এই বিষয়ে আলোচনা করব। তোমাদের যে কারো সমস্যা থাকলে খাতায় নোট করে রাখবা, ইনশাল্লাহ আমি তোমাদের প্রবলেম গুলোকে একসাথে বসে ডিসকাস করে সলভ করে দেওয়ার চেষ্টা করব। কেমন? তাহলে আর কথা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য এবং আমাকে ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সাথে আবারও দেখা হবে, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।